আচ্ছা, তো আজকে যে সেশনটা চালু করছি সেটা হচ্ছে একটা খুবই ভালো নিউজ, খুবই গুড নিউজ আমাদের কাছে আছে। ঠিক আছে, কালকে আমি তোমাদের এটা অবশ্যই জানিয়েছিলাম যে আমাদের সঙ্গেই ক্লাস করতে একজন বন্ধু, সে বর্তমানে বিআইটিএম কলকাতাতে সিলেকশন পেয়েছে। সেখানে পোস্ট মাত্র একটা ছিল, তোমরা যদি বিআইটিএম এর ওয়েবসাইট ভিজিট করো সেখান থেকে তোমরা এটা দেখতে পাবে। তো অর্পণের নাম সেখানে রয়েছে। অর্পণ আমার কাছে মোটামুটি 2023 অথবা 24 সাল থেকে হয়তো পড়াশোনা করছে। 23 থেকে। 2023 সাল থেকে, 2023 সাল থেকে আমার কাছে পড়াশোনা করছে, বিভিন্ন ব্যাচে যুক্ত ছিল এবং ডিসিএল এও ও পাবে। ডিসিএল এও ওর নামটা থাকবে, এটা একদম শিওর। যাই হোক, বাকি কথা ও ওর সম্বন্ধে বলবে। ঠিক আছে, আর এই ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করব আমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করার প্রথমে অর্পণকে। ঠিক আছে, এবং তারপরে তোমাদের সকলকে যারা যারা আজকে ক্লাসের মধ্যে থাকবে, জয়েন করবে, তারা তোমাদের এই বন্ধু, তোমাদের এই সিনিয়র অর্পণ দাকে তোমার তার যে জার্নিটাকে, যদি কোনো তোমাদের কোশ্চেন থেকে থাকে সেটা অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো শুরুতে একটাই প্রশ্ন করবো যে অর্পণ, তুই তোর সম্বন্ধে কিছু বল। ঠিক আছে, তোর জার্নি সম্বন্ধে কিছু বলবি। ঠিক আছে, কবে থেকে মোটামুটি পড়াশোনা চালু করেছিস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোথায় ছিল, ডিপ্লোমা কোথা থেকে করেছিস, চাকরির কোনো এক্সপিরিয়েন্স ছিল কিনা, এই সমস্ত বিষয়ে নিজের সম্বন্ধে একটা ব্যাকগ্রাউন্ড বলবি। ঠিক আছে, এটা সম্বন্ধে সবার আগে আহ, দু একটা কথা বল, দু চারটা কথা বল। হ্যাঁ, গুড ইভিনিং সকলকে। শোনা যাচ্ছে তো স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, গুড ইভিনিং। আচ্ছা, আমার নাম অর্পণ সোম, আমি শ্রীরামপুর হুগলিতে থাকি। আর স্কুলিং এর কথা বলতে গেলে আমাদের এই চাতরাতে যে নন্দলাল ইনস্টিটিউশন স্কুল রয়েছে সেখান থেকেই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক 2016 এবং 18 সালে। তারপর একটা প্রাইভেট কলেজ হুগলির টিপিআই কলেজ, নাম শুনে থাকবে সকলে, সেখান থেকে আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা। এবং তারপর 2021 ওখানে পাস করি। আর 21 থেকে তারপর 24-এ আমি হুগলি যে এইচডিসি কলেজ রয়েছে সেখান থেকে বিটেক কমপ্লিট করি। আর বিটেকের সময় একটা ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনে 1 বছরের ট্রেনিং করেছিলাম। এই ট্রেনিং এর কথাটা এই কারণেই বললাম, এটা পরে আমার অনেক হেল্প করেছে, সেটা নানা রকম দিক থেকে, সেটা পরে আসবো। আচ্ছা, তো বিটেক কমপ্লিট করার পরে চাকরি, বিটেক কমপ্লিট হওয়ার আগেও কিছু চাকরি করেছি আর কি, সেগুলো বলার মতন নয়। কিন্তু করার পরে 1 বছর একটা প্রাইভেট কলেজে পড়িয়েছি আমি। ঠিক আছে, মোটামুটি লাস্ট ইয়ার জুলাই মাসে কিছু কারণে আমি কলেজটা ছেড়ে দিই। তারপর থেকে শুধু পড়াশোনাই করেছি বাড়িতে বসে। আচ্ছা, এই পরীক্ষাটা হয়েছিল গত বছর দুর্গাপুজোর পরে, 17ই অক্টোবর 2025 সালে। তো পরীক্ষাটা আমি, একটা সিট আছে এমনি জাস্ট দিতে হয়, দিয়েছিলাম। অত ভাবিনি পরীক্ষাটা নিয়ে, জাস্ট দেওয়া ছিল। তো রেজাল্ট এই কদিন আগে বেরিয়েছে, 12 তারিখে। তো ওটা সিলেকশন হয়েছে। ঠিক আছে, সিট কতগুলো ছিল? একটাই সিট ছিল ইলেকট্রিক্যাল, আনরিজার্ভ। মানে আনরিজার্ভ হোক রিজার্ভ হোক, একটাই সিট বার করেছিল ইলেকট্রিক্যাল। সিঙ্গেল একখানা সিট। ঠিক আছে, একটাই সিট ছিল। ওভারঅল ইন্ডিয়া থেকে ছেলেরা অ্যাপ্লাই করতে পারতো, একটা সিটের পরীক্ষা। ঠিক আছে, ভেরি কনগ্রাচুলেশন। এরকম ওভারঅল হ্যাঁ, ওভারঅল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করেছে এবং ওভারঅল ইন্ডিয়া থেকে পরীক্ষা দিতেও এসেছিল। যেদিন আমি পরীক্ষা দিতে যাই, সব যারা ছিল বলছিল আমার বাড়ি রাজস্থানে, বিকানেরে, এখানে ওখানে। ঠিক আছে, নানা রকম জায়গা থেকে সবাই পরীক্ষা দিতে এসেছিল। এই হচ্ছে ব্যাপার। আর পরীক্ষাটাতে কিরকম কি সিলেবাস ছিল কি না ছিল একটু বল, মানে পরীক্ষাটার আচ্ছা, সম্বন্ধে কিরকম ছিল। পরীক্ষার সম্পর্কে যদি বলতে হয় স্যার, বলি যে বিআইটিএম এর ওয়েবসাইট আমি অনেক সার্চ করেছি। এর আগে আমি ওই সংক্রান্ত কোনো সিলেবাস ওয়েবসাইটে পাইনি। আমি জানি না ওখানে আছে কিনা, আমি অনেক খুঁজেছি, আমি পাইনি। ঠিক আছে, সিলেবাস আমি কিছু জানতাম না।
তারপর যদি কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও থেকে থাকে যেখান থেকে আমি ধারণা করতে পারি যে কি ধাঁচের কোশ্চেন হয় বা না হয়, আমি সেরকম কিছুও পাইনি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। কিছু হয়তো ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের কোশ্চেন ছিল সেখানে, সেখানে নন টেকনিক্যাল টেকনিক্যাল অনেক রকম কোশ্চেন ছিল। এবার কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের কোশ্চেন ছিল, টেকনিশিয়ানের কোশ্চেন ছিল, এইরকম সব ছিল। তো আমি ওরম ভাবে কিছু আন্দাজ করতে পারিনি যে এই কোশ্চেনটাই আসবে বা এইটা সিলেবাস হতে পারে। যেমন আমি যেহেতু কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিয়েইছি, ওই এসএসসি যেই সিলেবাস ফলো করে আমরা মোটামুটি পড়াশোনা করেছিলাম, ঠিক আছে, তো ওই থেকেই যা পড়াশোনা ছিল ছিল। আর কোশ্চেনে যেটা এসেছিল সেগুলো যদি বলতে হয় তাহলে কিছু প্রথমে এমসিকিউ টাইপ কোশ্চেন ছিল। এমসিকিউ টাইপ কোশ্চেনের পরে কিছু ফুল ফর্মস লিখতে দেয় ওরা, সেগুলো ছিল। এই ফুল ফর্মের কথাটা যখন আসছি তখন বলি, এই ফুল ফর্ম গুলো এমন ছিল যেগুলো কিন্তু আমরা মানে রোজ পড়াশোনার মধ্যে পড়ি না। এইগুলো জানতে গেলে কিছুটা ওই ইন্ডাস্ট্রির নলেজটা লাগে। এইখানে আমার ওই 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপটা আমাকে অনেকটা হেল্প করেছিল, যে কারণে আমি তখন ট্রেনিং এর কথাটা আর কি মেনশন করলাম। এছাড়াও ওই লাস্টে কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন ছিল, 15 নম্বরের, 25 নম্বরের। লাস্টে একটা ছিল বিওকিউ, মানে বিল অফ কোয়ান্টিটি, সেইটা বানাতে আর কি ওটার জন্য 25খানা নাম্বার ছিল। তো ওইটা আমি করতে পেরেছিলাম। আর পেরেছিলাম একটাই কারণে, আমার এক বন্ধু একটা কোম্পানিতে কাজ করছে, তার সঙ্গে ডিসকাশন হতো যে কি বম কি কি, ওগুলো তো আমি জানি না বা সিলেবাসও জানি না, কিছু প্রিপারেশন নিয়েই যাইনি। সেখানে গিয়ে ওই শুধু গল্প করা, মানে এমনি বন্ধুরা যেমন আড্ডা দেয় সেরকমই দিতাম। সেখান থেকে যতটুকু যে জানতে পেরেছি সেই নলেজ থেকেই আমি ওটা ক্লিক করে এসেছিলাম। এই তার মানে এমন একটা পরীক্ষা যার সিলেবাসও জানা ছিল না, কোশ্চেন কি হবে জানা ছিল না, ঠিক আছে, জাস্ট পিওর এক্সিস্টিং নলেজ এবং মোটামুটি প্রিপারেশনের যে ভাবধারা সেখান থেকে পরীক্ষা দিয়ে সিলেকশন। মানে এরকম একটা আনসার্টেন পরীক্ষা, সত্যি কথা বলতে কি কোয়ালিফাই করা এবং সেখানে সিলেকশন পাওয়া, ইট ইজ, মানে কি বলবো, 1 নম্বর লাখের দরকার আছে, আর 2 নম্বর হচ্ছে আউটসাইড নলেজ, টেকনিক্যাল নলেজ, সবের একটা সমন্বয়ের দরকার আছে, ঠিক আছে। সো ভেরি গুড জব, ঠিক আছে। এটা খুবই একটা মানে অন্যরকম এক্সামিনেশন, যেহেতু এখন সিলেবাস। যাই হোক, এটা একটা খুব ভালো দিক, আমি ওই জন্য এটা জিজ্ঞেস করলাম তো দাও এই বিষয়টাতে, ঠিক আছে। 2 নম্বর 3 নম্বর জিনিস, যে জিনিসটা আমার জানার আছে সেটা হচ্ছে, সকলের বন্ধুরাও যারা ক্লাস করছে তারাও জানবে, যারা ভিডিওটা পরে দেখবে তারাও জানবে যে তুই কিভাবে পড়াশোনা করেছিস আর কিভাবে কি কি তোর রেকমেন্ডেশন থাকবে যারা বর্তমানে পড়াশোনা করছে তাদের জন্য। পড়াশোনা করা বলতে স্যার, যখন আমি ডিপ্লোমা করেছিলাম তখন মানে কোথাও একটা মনে হতো যে না, বিটেক করতে হবে, আর বিটেকের সঙ্গে সঙ্গে প্রিপারেশন নেব, একটু সরকারি চাকরির দিকে করবো, কারণ প্রাইভেটের মার্কেট আমার তখন থেকেই খুব একটা পছন্দ নয় আর কি। মানে সিনিয়রদের কাছ থেকে যা শুনতাম, ওদের লাইফস্টাইল যে ব্যাপারগুলো ছিল খুব একটা ভালো লাগতো না আমার, ঠিক আছে। মানে নিজেকে ওই জায়গায় কখনো দেখতে চাইনি। এমন নয় যে আমি সেই জিনিস ফেস করিনি, করেছি, কারণ যেহেতু প্রাইভেটে 1 বছর আমি কাজ করেছি, আমি জানি জিনিসটা কেমন। যা হোক, প্রিপারেশন আমি শুরু করি মোটামুটি 2022-এর প্রথম যে টিসিএল এক্সামিনেশনটা হয় স্যার, টিসিএল যেই যে এক্সামিনেশনটা হয় সেইখানে আমি 3 দিন পড়াশোনা করে প্রিপারেশন শুরু করেছিলাম। তারপর ওই বিটেক এর যখন শুরু হয় তখন তো শুরুর দিকে অনলাইনে ক্লাস হতো, তো তখন আমি অনেকটা সময় পেতাম, সেই কারণে বাড়িতে বসে বসে আমি ইউটিউব থেকে কিছু লেকচার দেখতাম। ওই কিছু নন টেকনিক্যাল যে ম্যাথমেটিক্স গুলো রয়েছে, অ্যাপটিটিউডের দিকটা, সেগুলো করতাম। তারপর যখন কলেজ আবার রিওপেন হয়ে যায় এবং তখন আমি আবার পরে ওই অ্যাপ্রেন্টিসশিপটা পাই, তখন আর প্রিপারেশন করা সম্ভব হয়নি, প্রিপারেশনটা আমার হাত থেকে মানে চলে গেছে। তারপর আবার শুরু করেছিলাম ওই 15ই নভেম্বর 2023 সালে, 7:30টার ক্লাসটা দিয়ে শুরু হয়েছিল আপনার কাছে। ওইখান থেকেই আবার প্রিপারেশন শুরু হয়, ধীরে ধীরে টেকনিক্যালি একটু পড়াশোনা হয় আর কি। তারপর 2খানা বই আমি কিনেছিলাম, যদি পড়াশোনার কি পড়েছি সেটা যদি কথা হয়ে থাকে, তাহলে আমি ওই ইউথ কম্পিটিশন টাইমস এর 2খানা বই কিনেছিলাম, গোলাপি আর সবুজ, ভলিউম 1 ভলিউম 2 বইগুলো। ওইখান থেকে আমি সাবজেক্ট ওয়াইজ একটু একটু করে মানে পড়তাম। আপনি যে একটা কথা বলতেন তখন, হলিস্টিক অ্যাপ্রোচ রাখতে হবে, মানে সমস্ত সাবজেক্টকেই দেখতে হবে। তা আমি এইরকম করেছিলাম যে আমি রোজ 2 কি 3টে সাবজেক্ট দেখবো, ম্যাক্সিমাম 2টোই দেখা হতো, 3টে দেখা পসিবল হতো না শুরুর দিকে।
আমি সবকটা চ্যাপ্টার থেকে কুড়িটা করে এমসিকিউ করতাম। সবকটা চ্যাপ্টার থেকে কুড়িটা করে এমসিকিউ করতাম। সবকটা চ্যাপ্টার মিনস ধরুন আজকে আমি ঠিক করলাম ম্যাগনেটিক সার্কিট পড়বো, আমি ম্যাগনেটিক সার্কিট থেকে 20টা কোশ্চেন করলাম। আর যেহেতু ওটা ইলেকট্রিক্যাল সার্কিটের অংশ, সেই জন্য আমি একটু অন্য কোনো দিকে, মানে সেদিন হয়তো অন্য কোনো সাবজেক্ট যেমন ইউটিএইচডি, মানে একটু অন্যরকম সাবজেক্ট আর কি, সেরকম একটা কিছু সাবজেক্টের আবার করতাম। আসলে এরকম জিনিসটা হয় যে এসএসসি যে সিলেবাসে ইউটিএইচডি কিন্তু রয়েছে, সেই জায়গাগুলোতে মানে ইউটিএইচডি আর ইলেকট্রনিক্স এর জায়গাটা অনেকটা গ্যাপ হয়ে যায়। ওই কারণে মানে আমরা পড়ি ইলেকট্রিক্যাল পার্টটা পড়ে যাই, কিন্তু ইলেকট্রনিক্স থেকে একটু গ্যাপ হয়ে যায়। সেই কারণে আমি ঠিক করতাম যে উপর দিক থেকে একটা চ্যাপ্টার পড়বো আর নিচের দিক থেকে একটা চ্যাপ্টার পড়বো, এরকম করতে করতে হতো। ওইভাবেই শুরু হয়েছিল। তারপর বিটেকটা কমপ্লিট হওয়ার 1 মাস পরে আমি টিপিআই তে জব পাই। ওখানে পড়াতে পড়াতে আমি মেজারমেন্ট পড়াতাম যেহেতু, তো পড়াতে পড়াতে মেজারমেন্টটা ভালোভাবে প্রিপেয়ার হয়ে যায়। এইভাবে তারপর ইলেকট্রনিক্স এ খুবই কাঁচা ছিলাম। স্যার ইলেকট্রনিক্স এর যে নোটস গুলো দিয়েছিলেন ওইগুলোই পড়েছি মোটামুটি। ওই পড়েই ইলেকট্রনিক্স এ যতটুকু যা শিখেছি। ইলেকট্রনিক্স আমি এখনো ওইটুকুই জানি যতটা স্যার পড়িয়েছেন। আর মেশিনের দিক থেকে ওই, এবার ব্যাপার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করা, ওইখানেতে মানে এখন কেমন কোশ্চেন আসছে সেগুলো দেখা। যেমন মেশিনসে এখন মডার্ন ট্রেন্ড যেটা দেখলে সিঙ্ক্রোনাস মেশিন থেকে অনেক বেশি কোশ্চেন আছে, স্পেসিফিক্যালি সিঙ্ক্রোনাস মোটর থেকে, ওই জায়গাগুলো ওই রকম পড়া, এরকম ভাবে পড়তাম। এবার এই যে পরীক্ষাটা হয়েছে সেখানে তো কোনো কোশ্চেন ওরকম কিছু ফলো আপ হয়নি। নিজের ওই সমস্ত কিছু পড়তে পড়তে যেমন যা নলেজ হয়েছে ওইখান থেকেই পরীক্ষা দিয়ে এসেছিলাম, আর এটার জন্য তো আলাদা করে কোনো প্রিপারেশন আমি নিইনি। আসলে কেসটা কি হচ্ছে, মানে 2022-এর যে টিসিএল যে এক্সামিনেশনটা হয়, তারপর থেকে 2023-এ ডিসিএল এর রেজাল্টটা, তোমার টিসিএল এর এই পরীক্ষাটা হয়। আর 2023-এই মনে হয় পিএসসি যেই পরীক্ষাটা, তো এই 2-3টে পরীক্ষা 2022 এবং 23-এ হয়েছে, যেটা ইলেকট্রিক্যাল এবং যেই লেভেলের ইলেকট্রিক্যালের স্টুডেন্টদের জন্য বেরিয়েছে। তারপর থেকে স্টেট লেভেলের কোনো এক্সামিনেশন আর হয়ই। 2026-এ এসে পিডিসিএল এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল, তারপর তোমার বিটেকে ডিপ্লোমার পোস্ট, তাও তার মধ্যে একটা গন্ডগোল করলো। আর এদিকে ডিসিএল এর পরীক্ষাটা হয়েছে, তার এখনো রেজাল্ট বেরোয়নি। ঠিক আছে? তো এখানে কিন্তু একটা অনেকটা গ্যাপ আছে। ঠিক আছে? অনেকটা হ্যাঁ স্যার, গ্যাপ আমি আছে। হ্যাঁ, তো এই যে 3 বছরের গ্যাপ আছে, কিরকম ভাবে, মানে জানতে চাইছি আমি এরকম একটা ব্যাপার, এরকম একটা সময় কি করা উচিত যদি এরকম একটা গ্যাপ চলে আসে, কারণ কেউ তো বলতে পারবে না যে পরীক্ষা কবে হবে, সেক্ষেত্রে স্যার কি কি করা উচিত? উচিত কি উচিত নয় এটা কে পরীক্ষা দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে, তার ফিনান্সিয়াল কন্ডিশন কেমন, তার মেন্টাল স্টেট এই মুহূর্তে সমস্ত দিক থেকে, পারিপার্শ্বিক কারণে কি রয়েছে সেই দিক থেকে ভাবতে হবে। আমি যেটা করেছি সেটা বলতে পারি। আমার যেহেতু 2024-এ বিটেক ছিল, আমার 2024 পর্যন্ত আমার অতটা চিন্তা ছিল না, আমি প্রিপারেশন শুরু করেছি 23 থেকে। 2024-এ আর কি বিটেকের ছত্র ছায়ায় চলেছে। সমস্যা শুরু হয় যখন বিটেক কমপ্লিট হয়ে যায় তারপর থেকে। আমি 2023 সালে পিএসসি যেই দিয়েছিলাম, তখনও আপনার কাছে তো পড়া শুরু করিনি, তার আগে মানে প্রিপারেশন তখনও শুরু হয়নি আমার। 23-এর পিএসসি যেই পরীক্ষাটা দিয়ে যখন বেরোচ্ছি, তখন মনে হচ্ছে যে একটু পড়াশোনা করা থাকলে কোশ্চেনটা মানে এক্সামটা ক্র্যাক করা যায়, সেই রকম কোশ্চেন ছিল। যা হোক স্যার, একটা আফসোসের জায়গা। তারপর থেকে পড়াশোনা শুরু হওয়ার পরে মোটামুটি চলেছে ভালোই। এবার অবশ্যই কঠিন সময় তো এসেই যে, আপনি খুব ভালো করেই জানেন। 2024-এ বিটেক পাস করার পর থেকে একটা ওই কলেজে ঢুকেছিলাম, তো সেখানে পড়াতে পড়াতে ওই কাজের পাশাপাশি আর পড়াশোনার সময় হতো না। আর এটা মাথায় থাকতো যে আমাকে পড়তে হবে, এখানে পড়ানোটা আমার পড়াচ্ছি ঠিক আছে কিন্তু আমার লক্ষ্য অন্য কিছু, সারাক্ষণই মনের মধ্যে এইরকম একটা চলতো আর কি। ওই ব্যাপারটা কিছুতেই কেটে উঠছিল না। এবার নানা রকম কারণে 2024 সালে আমার মনে হয়, 25-এ আর কি মনে হয় যে এটা থাকলে, মানে ডিসিএল এর তখন আর কি একটা ওই ইন্টারনাল নোটিফিকেশন টেলিগ্রাম থ্রু বা কোনোভাবে সার্কুলেট হয় যে এবার বেরোবেই। ঠিক আছে? তারপর তো আবার ওবিসি কেস হয়ে যায়, সেই কারণে সেটাও আমি পড়াশোনা শুরুই করেছিলাম ডিসিএল টাকে মাথায় রেখে। ডিসিএল এর ব্যাচ থেকেই আমার পড়াশোনা শুরু, যে ডিসিএল বেরোবে, এই বেরোলো এই বেরোলো এই বেরোলো, এরকম করতে করতেই 3 বছর কেটে গেছে। তো এবার ডিসিএলটা যে মানে বেরোচ্ছে, পরীক্ষা হবে, প্রিপারেশন নিচ্ছি, হচ্ছে না। 4 মাস চলে যাচ্ছে, 5 মাস চলে যাচ্ছে, নোটিফিকেশন আসছে না। তখন একটু মানে মনে হয় যে কি হবে এত পড়াশোনা করে, এরকম মনের মধ্যে চলেই আসে, পড়ছি পরীক্ষা তো হচ্ছেই না, পরীক্ষা তো হচ্ছেই না।
তবু ওই অল্প অল্প করে জাস্ট ধরে রেখেছিলাম প্রিপারেশনটা। টেকনিক্যাল নন টেকনিক্যাল সব, নন টেকনিক্যাল তো খুব ভালো করে পড়াশোনা তখন হতো না, শুধু টেকনিক্যালটাই বেশি হতো। মানে ভাবতাম যে নন টেকনিক্যালটা হয়তো পরীক্ষাটা বেরোনোর 1 মাস 2 মাস আগে থেকে পড়বো, তাহলেই হয়ে যাবে। যা হোক ডিসিএল তখনও বেরোয়নি, নন টেকনিক্যালটা পড়ারও ভালো সুযোগ পেয়ে যাই। ডিসিএল বেরোনোর 1 মাস আগে নন টেকনিক্যাল পড়ি। এবার আপনি যেটা বলছিলেন যে এই 3টে বছর কি করে কাটালাম, মানে 2024 অব্দি স্যার বললাম যে কলেজে ছিলাম, এই 25 অব্দি। মেনলি ডাউন টার্ন আমার যেটা জানার ইচ্ছা, ধর যখন সবকিছু ডাউন টার্ন, এখন তোর কাছে সবকিছু গোল্ড, মানে এখন সবকিছু তোর কাছে ভালো, এখন যেই হ্যাঁ, দেখবে সেই বলবে খুব ভালো। কিন্তু এই চাকরিটা ঠিক পাওয়ার আগে পর্যন্ত যে মানে নেগেটিভ টাইমটা ছিল, সেই সময়টা কাটানোর জন্য তোর কাছে উপায় কি ছিল? কোনো উপায় ছিল না স্যার। আমি শুধু ওই নিজেকে ঘরে বন্দি করে রেখে দিয়েছিলাম। এটা আমার মা বাবাও অ্যাডমিট করবে যে আমি বেরোতাম না কোথাও। লোকের সঙ্গে ইন্টারাকশন আমি খুব কমিয়ে দিয়েছিলাম, এটা খুব সত্যি কথা। আমি আর আমার বন্ধু গ্রুপ স্টাডি করতাম, দুজনেরই কন্ডিশন প্রায় সেম। এরা বুঝবে আমি কোথায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো যারা বুঝবে তাদের সঙ্গে মানে মোটামুটি সম্পর্ক রেখেছি। অনেকেই কারো ফোনে ফোনে যোগাযোগও রাখতাম না, ইভেন আমি কাউকে ফোন করতাম না, কিচ্ছু না। নিজের মতো নিজের ঘরে চুপচাপ বসে থাকতাম, পড়াশোনা করতাম, এই আর কি। মানে এই সকালবেলা উঠে ল্যাপটপ অন করছি, সেই রাত্রিবেলা 1টা 2টো বেজে গেছে, তখন ল্যাপটপ আমার অন হয়েই পড়ে আছে, সেই ল্যাপটপে ক্লাস হচ্ছে, সব হচ্ছে, এরকমই চলছে আর। ডাউন টাইম বলতে খুব খারাপ সময় আছে, ভীষণ খারাপ সময় আছে। মানে বাংলা বলতে গেলে প্যাঁক খেতে হয়, চারদিক থেকে প্যাঁক খেতে হয়। আমার সেরকম কোনো টক্সিক রিলেটিভ নেই, কিন্তু আশেপাশে লোকজন এরকম আছে যারা দেখলে জিজ্ঞেস করে, কিরে বেরোসনি, কিরে বেরোসনি, মানে রোজ এই ব্যাপারে রোজ হচ্ছে। তারা দেখছে আমি কোথাও যাই না, আমি নিজে বাড়িতে থাকি, তারা তবু জিজ্ঞেস করবে কিরে বেরোসনি আজকে। তারা কি আনন্দ পেতো আমি ঠিক জানি না, ধর এরকম অনেক সময় গেছে। ওগুলোকে মাখলে হবে না গায়েতে, চালাতে হবে ওইভাবে। আসলে আর কেসটা কি ডাউন হয়, আসলে আর কেসটা কি হয়? স্যার হ্যাঁ একটা কথা শোনা। একটু বলে নিই। হ্যাঁ, হ্যাঁ, এবার কথা হচ্ছে ওই ধারাবাহিকতাটা বজায় থাকে না এই ডাউন টাইমটাতে, যে কোনো এক্সাম নেই সামনে, কি পড়বো কি পড়বো, ওই একটা ব্যাপার চলে আসে। কিছু করার নেই, পড়তে হবে, কিচ্ছু করার নেই, এই ব্যাপারটাই ছিল। আমি ওই যেটা ঠিক করে রেখেছিলাম, মানে আপনি গাইড করেছিলেন যে একটা এক্সেল শিট তৈরি কর, সেখান থেকে প্রিপারেশনটা, মানে কি পড়তে হবে আগে থেকে টার্গেট সেট করে রাখ, এবং সেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা, যতটুকু যা হতো করতাম। আমি এখনো স্ক্রিন শেয়ার করে সেই এক্সেল শিটস গুলো দেখাতে পারি, আমার সবই রয়েছে। হ্যাঁ, শেষের দিকে সেগুলো হয়তো অতটা ফলো করা হতো না। মানে ডিসিএল এর আগের দিকে সত্যি বলতে কি এক্সেল শিট অতটা অতটা মেনটেন করা হয়নি তখন। মানে হুড়মুড়িয়ে রিভিশন চলছে, যেটা মনে হচ্ছে আজকে পড়বো, সকালবেলা ঠিক করছি সেটাই করছি, ব্যাস এইভাবে গেছে। ডাউন টাইম আছে খুব, বিচ্ছিরি রকম ডাউন টাইম আছে তখন। নিজেকে নিজে ধরে রাখা ছাড়া কিচ্ছু করার থাকে না তখন, খালি নিজে আর ভগবান এই থাকে। কত রাত্রি জেগে জেগে কেটে গেছে এ শুধু আমি জানি। এবার কেসটা কি হয়, আমাদের যে ভিডিও গুলো আছে ম্যাক্সিমাম তোমরা রেকর্ডেড ভিডিও দেখবে। রেকর্ডেড ভিডিওতে দুটো ছেলেকে দেখতে পাবে, এই অর্পণকে দেখতে পাবে, আর আরআরবি যেইতে দেখবে পিয়ুষকে দেখতে পাবে, আর দেখবে দেবলাবণ্যকে দেখতে পাবে। মানে যে সমস্ত ছেলেগুলো মোটামুটি লাইভ ক্লাসে 100% অ্যাটেন্ডেন্স ছিল, এদের সবসময় 100% অ্যাটেন্ডেন্স, মানে আমি ভিডিও অন করলে কেউ না কেউ থাকলে এরা অ্যাটলিস্ট থাকে, ঠিক আছে? তো আমি ওই জন্য সবাইকে লাইভ ক্লাসটাকে পুশ করার চেষ্টা করি যে তোমরা সবাই লাইভ ক্লাসে এসো, ঠিক আছে? তোমাদের যা লাইভ জিজ্ঞাসা করবে। ক্লাসটা স্যার ইন্টারেক্টিভ হয়, লাইভ ক্লাসটা করার সেদিক থেকে সুবিধে। পরে রেকর্ডেড দেখলে সে মানে মজাই বলুন যাই বলুন সেটা ঠিক হয় না। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখবে একটা সময় হয় কি, ধরো আমি পড়াতে পড়াতে ভুল করছি, তখন ওরাই উত্তর বলে দেয়, ঠিক আছে? মানে আমি যতটা বলছি তার থেকে বেশি ওরা উত্তর আমার ঠিক করে দেয় যে আমার এটা ভুল হচ্ছে স্যার, আপনি এটা করবেন, ঠিক আছে? এবার যখন একজনের প্রিপারেশন ইমপ্রুভ করতে থাকে, তখন ওটা বোঝা যায় যে এই ছেলেটা সিলেকশন পাবে। ধরো আমি অনেকদিন ধরে পড়াশোনা করাচ্ছি, আমি অনেকদিন ধরে পড়াশোনা করছি, এবার আমি করতে করতে ধরো কোনো একটা জায়গায় মিস্টেক হয়ে যাচ্ছে, তার মানে ওই সামনের দিকে যে ছেলেটা লাইভ অনলাইন ক্লাস করছে, সে কিন্তু ফোকাসড হয়ে সেই জিনিসটা ফলো করছে, ওই জন্য বলতে পারছে ছেলেটা মিস্টেক হচ্ছে। যেমন আমি নাম ধরে বলছি, উমাশঙ্কর, দেখবে ঠিক আছে, ডাব্লিউবিপিএসসি যেইতে ও সিলেকশন পেয়েছে। উমাশঙ্কর আমি কোনো ভুল করলেই ও বলি উমাশঙ্কর, তারপর অর্পণ, তারপর পীযূষ, এরা ভুল করলেই আমাকে বলতে স্যার এখানটা ভুল হচ্ছে, এখানটা এটা এরকম হয়, ঠিক আছে? তো এতে কি হয়, এতে তোমাদের প্রিপারেশনটা ইমপ্রুভ হচ্ছে কিনা বুঝতে পারবে। মানে যে ছেলেটা ধরো আমার কাছেই পড়েছে, সেই কিন্তু আমাকে বলছে স্যার এই জায়গাটা ভুল হচ্ছে, এবং তোমাদের তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি চাই যে তোমরা আমার ভুলটা ধরো,
এবং তোমরা সেই জায়গায় চলে আসো যেখান থেকে প্রিপারেশনের লেভেলটাকে ধরতে পারবে, যে না ঠিক আছে এই এই জায়গায় আসলে আমি কিন্তু যে কোনো পোস্টে সিলেকশন পেতে পারি। এবার প্রবলেমটা কি হয়ে যাবে, প্রবলেম একটা ফান্ডামেন্টাল প্রবলেম আছে, যেটা বুঝতে হবে। এসএসসি যেই আরআরবি যেই এই দুটোতে নন টেকনিক্যালের একটা বড় ওয়েটেজ আছে, যার জন্য বিসিএল এই যার জন্য আমাদের এখানকার ছেলেরা কিন্তু মার খেয়ে যায়। ম্যাক্সিমাম ছেলে হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের, বাংলা মিডিয়ামের ছেলে, কেউ আইসিএসসি বা সিবিএসই বোর্ডের না। যার জন্য কি হয়, আমাদের ওই ফান্ডামেন্টাল যে ইকোনমিক্স বা পলিটি যে থিওরিটা, প্রথম কথা সেরকম ভাবে পড়া নেই। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সেগুলো পুরোপুরি নতুন ভাবে পড়তে হয়, এবং সেই ধরনের যে কোশ্চেন প্যাটার্ন সিবিএসসি তে এসছে বা আইসিএসসি তে এসছে, সেই কোশ্চেন প্যাটার্ন গুলো কিন্তু আমাদের ইয়ের পরীক্ষা তো ডুপ্লিকেট হয়। আরআরবি যেই এসএসসি যেটি কিন্তু ডুপ্লিকেটেড হয়, এবং এটার জন্য আমি নিজে মার খেয়েছি, এবং প্রত্যেকটা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট কিন্তু মার খায়। ওই জন্য দেখবে খুব কম সংখ্যক ছেলে আরআরবি যেই অথবা এসএসসি যেইতে তোমার আমাদের এখান থেকে সিলেকশন পায়। আমি জানি না আমি ঠিক বললাম কিনা, ঠিক আছে? এটা আমার একটা টেন্টেটিভ অ্যানালিসিস, আমি এটা যা বুঝতে পেরেছি। নন টেকনিক্যাল একটা খুব বড় ব্যারিয়ার, তোমরা আরআরবি যে এসএসসি এসএসসি যে কোয়ালিফাই করতে চাও এক নম্বর, ঠিক আছে? আর আমাদের সে স্টেটের যে পরীক্ষাগুলো হচ্ছে, এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা কিন্তু অনেকবার থাকবে, ঠিক আছে? এবার ধরো টিসিএল বেরোবে, টিসিএল তোমার ধরো এই যে 2026-এ, 26-এ না হলেও 27-এর শুরুর দিকে তুমি গ্যারেন্টি টিসিএল এর ভ্যাকেন্সি কিন্তু পাবে। ডাব্লিউবিপিএসসি যে এর ভ্যাকেন্সিও কিন্তু তুমি পাবে, ঠিক আছে? যারা যারা পড়াশোনা করবে তারা একটু ধৈর্য ধরে রাখো, পেশেন্স, পেশেন্সটা একটু দরকার আছে, খুব বড় দরকার আছে পেশেন্স। যতগুলো ছেলে ধরো মোটামুটি আমাদের কাছে পেয়েছে, তারা অনেক ধৈর্য ধরে পড়াশোনাটা করে গেছে, মেনটেন করে গেছে, ঠিক আছে? তোমরা কেউ পড়াশোনাটাকে ছেড়ে দিও না, ঠিক আছে? এবং আমি বলবো যে কারোর কাছে পড়তে পারো চাই না পারো, সেলফ স্টাডিটাকে ধরে রাখো, ঠিক আছে? আমরা কিন্তু তোমাদের মতোই, এই অল্প যে তোমাদের সঙ্গে যেমন আলাপ করালাম, ঠিক আছে, এই কিছুদিন আগে পর্যন্ত ও তোমাদের সাথেই ক্লাস করছে। আমরা সবাই সাধারণ ছেলে, ঠিক আছে? কিন্তু আমাদের মধ্যে যে জিনিসটা কমন আছে, যার সমস্ত ছেলেরা ধরো সিলেকশন পাচ্ছে ইয়েতে, ধরো সরকারি চাকরির ক্ষেত্রে, তাদের একটাই কমন জিনিস আছে, সেটা হচ্ছে পেশেন্স। প্রচুর পরিমাণ পেশেন্স আছে, ধৈর্য আছে এই সমস্ত ছেলেদের, ঠিক আছে? ধরো সেখানে সবাই বলছে হবে না, কিন্তু সে সেখানেও ফলো করে যাচ্ছে, সে সেখানেও মেনটেন করে যাচ্ছে। এইরকম একটা পেশেন্স, এরকম একটা লেভেলের, যেটাকে আমরা ইংলিশে বলি পার্সিভিয়ারেন্স, ঠিক আছে? এরকম একটা লেভেলের পার্সিভিয়ারেন্স যদি থাকে, আমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি বাকিদের জিজ্ঞেস করবো। আহ, আচ্ছা, বাকিদের যাওয়ার আগে ইন্টারভিউ হয়েছিল এই পরীক্ষাটাতে, অর্পণ? না স্যার, এই পরীক্ষাটা ওই একটাই সিট ছিল, একজনেরই নাম এই ইয়েতে বেরিয়েছে, কোনো আচ্ছা, ইন্টারভিউ ছিল না। কোনো ইন্টারভিউ ছিল না? আচ্ছা, না। তুই বিসিএল এ ইন্টারভিউ দিবি তো? ইনফ্যাক্ট না স্যার, আর ওগুলো করবো না ভাবছি। আচ্ছা, যাই হোক। তো তোমরা একটা তোমাদের আমরা ওই ইন্টারভিউ ব্যাপারে জানা ছিল, ইন্টারভিউটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে ছিল না, ওর ক্ষেত্রে ভালো হয়েছে, কিন্তু ইন্টারভিউ এর পার্সপেক্টিভ থেকেও তোমাদের কিন্তু পড়াশোনা করতে হয়, ঠিক আছে? কারণ হয়তো 25 নম্বর ধরো রয়েছে ইন্টারভিউতে মার্কস, ঠিক আছে? এবার ধরো ওইদিকে তোমার এক্সাম্পল 100-এ তুমি পেয়েছো 70, ঠিক আছে? তো এই 100-এ যে 70 পেয়েছো, আর বাকি 25 নম্বরের মধ্যে তোমার যদি পারফরমেন্স খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তুমি সিলেকশন থেকে বেরিয়ে যেতে পারো। ইন্টারভিউর একটা গুরুত্ব আছে, আমি এখানেই এই পয়েন্টের সঙ্গে অ্যাড করলাম। এবার যে সমস্ত বন্ধুরা ধরো এখন বর্তমানে রয়েছে, তাদের যদি দাদার কাছে কোনো কোশ্চেন থাকে, জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? কারো কারো যদি কোনো কোশ্চেন থাকে, প্রথমে হাত তোলো, আমি তার নাম বলবো, সে তারপর কোশ্চেন জিজ্ঞেস করবে, ঠিক আছে? একটা হাত উঠেছে, আর কেউ? কেউ হাত তুলেছে, দোকান হাত তুলবে, যারা যারা হাত তুলবে তুলে ভালো, ঠিক আছে? প্রথমে সূর্যকান্ত, বলো তোমার যদি কোনো প্রশ্ন থাকে বলবে। আচ্ছা, সূর্যকান্ত কিন্তু আমার যতদূর মনে হচ্ছে কোন এক জায়গায় সিলেকশন পেয়েছে, আমাকে বলেনি। হ্যাঁ স্যার। না স্যার, আপনাকে ফোন করে জানিয়েছি স্যার, আপনার সঙ্গে ফোনে কথা হয়েছে। সেটা কবে হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেল 4 মাস আগে স্যার। কোথায় পেয়েছিস? স্যার ওই পুলিশ হাউসিং স্যার। পুলিশ হাউসে, ঠিক আছে? ডাব্লিউবি ডাব্লিউবি পিএইচআই ডিসিএল এ সেটাই আমাদের দিচ্ছি। হ্যাঁ, ডাব্লিউবি পিএইচআই ডিসিএল এও আমাদের দুটো ছেলে সিলেকশন পেয়েছে।
আমি ওর নামটা ভুলে গেছিলাম, মানে ওদের যে ফটোগুলো আমি দিয়েছিলাম কিনা মনে নেই। ঠিক আছে, হ্যাঁ আমাদের স্যার একটা দিয়েছেন। দিয়েছিলাম। হ্যাঁ স্যার। আমাদের একটা স্ট্যান্ডার্ড ছবি আছে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ছবিটা তোমরা দেখে নাও। দেখো আমি যতটুকু ডিজাইন করতে পারবো সেইটুকু ডিজাইন অনুযায়ী, ঠিক আছে। কোথায় যেন কালকেই করলাম, মোবাইলে করেছি। এই ছবিতে যদি তোমার সুন্দর ফটো না থাকে, এর জন্য তোমরা নিজেরাই দায়ী। তাই গেল দাঁড়া, ওটা আবার ওটা অন্যভাবে সার্চ করতে হবে। এটা ফিউজ লিখে সার্চ করলে আসে। হ্যাঁ, ঠিক আছে। এই এই জায়গায় যেন তোমাদের সকলের ছবি থাকে, কারণ এই ছবিটা যদি না থাকে তাহলে এই দেখো, দেখতে পেয়েছো, এই সুন্দর প্যাটার্নে তোমাদের একটা ছবি থাকবে। আর যদি ছবি না থাকে আমাকে বলো, আমি এই ছবিটা করে দেবো ডিজাইনটা। তার কারণ হচ্ছে তোমাদেরকে আমি পরে একটা মিটিং এ ডাকবো, ঠিক আছে। এখনো পর্যন্ত আমরা সেরকম ভাবে কিছু অর্গানাইজ করতে পারিনি। একটা মিটিং এ ডাকবো, একটা ফেসিলিটেশন তোমাদের সকলের হবে, কারণ তোমরা অনেক ইয়ে করেছো, ঠিক আছে। ইউ হ্যাভ ডান আস রিয়েলি প্রাউড। তোমরা সত্যি ঠিক আছে। তো সূর্যকান্ত বলো, তোমার প্রশ্নটা বলো। হ্যাঁ স্যার, প্রথমে অর্পণকে আমি কংগ্রেচুলেশন জানাই, কারণ অর্পণের সঙ্গে আমরা 2 মাস একসঙ্গে, 2 মাস 3 মাস আপনার কাছে স্যার পড়েছিলাম আমরা ওই ডিসিএলএস এর যখন এক্সামের আগে। তো ওর এই জবটা হয়েছে আমি কালকে দেখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম অর্পণ। আর স্যার আপনার কাছে অ্যাকচুয়ালি স্যার মানে আমি স্যার প্রায় 2017 থেকে স্যার গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু অনেক পরীক্ষাতে স্যার আমার সিলেকশন হয়েছে, কিন্তু আলটিমেট কোনো জবই হয়নি। আচ্ছা, অ্যাকচুয়ালি স্যার 2019 সালে আমি প্রথম স্যার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জব ক্লিয়ার হয় আমার, কিন্তু মেডিকেলে স্যার চোখের প্রবলেমের জন্য 6/9 হওয়ার জন্য আমি ফাইনাল সিলেকশন আমার হয়নি। তারপরে স্যার কোভিড এর জন্য তারপর থেকে আর কোনো এক্সামই হয়নি আমাদের, সেটা স্যার আপনারা সবাই জানেন। তারপর স্যার আমি 2023-এ স্যার যে টিসিএল এক্সামটা হয়েছিল, ওটা তো স্যার আমার হয়েছিল ইন্টারভিউর জন্য, ডাক পেয়েছিলাম, কিন্তু তারপরেও স্যার সিলেকশন হয়নি। আর এই ডাব্লিউবি পিএইচআই ডিসিএল হওয়ার আগে আরআরবি জেইতে স্যার আমার ভালো মার্কস ছিল, কিন্তু স্যার ফাইনাল সিলেকশন মানে CBT2 হওয়ার পরেও হয়নি। কিন্তু স্যার আমার প্রবলেম অন্য জায়গায় ছিল, আমি স্যার সেলফ স্টাডি করতাম, তো সেরকম কারো কাছে পড়তাম না, আর ইউটিউব থেকেও পড়তাম। কিন্তু আপনার কাছে পড়ার পর স্যার এটুকু বুঝেছি যে অ্যাকচুয়ালি আমরা স্যার আগে বই থিওরি পড়তাম, তারপরে কোশ্চেন প্র্যাকটিস করতাম, কিন্তু আপনি বলতেন যে যে আগে কিরম টাইপের কোশ্চেন হচ্ছে সেগুলো পড়ার পরে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো লিখে রাখতে, তারপরে সেই মতো করে পড়তে। এতে স্যার কিন্তু আমার যে আগে যেগুলো পড়েছি তার হয়তো ফল আমি পেয়েছি, তো আপনার প্যাটার্ন অনুযায়ী পড়ার ফলে স্যার আমার মানে ডিসিএল এর পরীক্ষাটাও ভালো হয়েছে, প্লাস এইখানে যে পিএইচআই ডিসিএল এর আমরা মাত্র 5 জন সিলেকশন পেয়েছি, ইন্টারভিউ ছিল আমাদের, তো এখানে অনেক ভালো মার্কস ছিল। যে 5 জনের মধ্যে তুই ছাড়া আমাদের আর কেউ ছিল নাকি? আপনার কাছে কেউ ছিল না স্যার, অন্যান্য জায়গার ছিল স্যার, এখানে নর্থ কি বেঙ্গলের কি একজন কি ছিল। কি ছিল, মানে কার কি কি নাম মনে আছে তোর সাথে কাজ হ্যাঁ, করতে? হ্যাঁ স্যার, হুম, অ্যাকচুয়ালি আপনার কাছে তো আগে তো 2 জন স্যার এখানে ছিল, দেবলাবণ্য দা আর স্যার পিয়ুষ দা, হ্যাঁ, হ্যাঁ। 2 জন ছিল এখানে। ওরাও পিএইচআই ডিসেল ছিল না? হ্যাঁ হ্যাঁ, ও পিএইচআইডি স্যার, তারপরে আরআরবি জিতে পেয়েছে, আর দেবলাবণ্য দা হচ্ছে ওই ইয়েতে পেয়েছে, কল্যাণীতে একটা জব এখানে পেয়েছে। কল্যাণ দেবী আছে, ঠিক। হ্যাঁ, ঠিক আছে। তো অর্পণের কাছে আর কি প্রশ্ন আছে জিজ্ঞেস কর। আর অর্পণের পিএইচআই, কথা শুনে আমি ইন্সপায়ার হলাম, আমাকেও আরো পড়তে হবে। আহ আরো স্যার ভালো কিছু করতে হবে আরো। না না, দেখো পিএইচআই ডিসিএল এর যে পোস্টটা সেটাও কিন্তু পার্মানেন্ট পোস্ট। তা হ্যাঁ কিন্তু স্যার। তোমাদের ওটা পার্মানেন্ট পোস্ট। আমি তোমাদের বলে রাখি, পিএইচআই ডিসিএল এর প্রত্যেক 1 বছর অন্তর রিনিউয়াল হয়। ওরা কোনো পার্মানেন্ট ছেলেকে দেয় না। ওদের সেই 15 দিনের সিস্টেম একটা ছিল আগের গভর্নমেন্টের সিস্টেম, যে টেম্পোরারি পোস্ট তৈরি করে টেম্পোরারি ভাবে ছেলেপুলেদেরকে খাটাবে, ঠিক আছে। ওদের টেম্পোরারি ব্যাপার আছে, মানে যাতে করে ওদের কাছে কোনো পার্মানেন্ট লায়াবিলিটি না থাকে। একটা কোম্পানিতে সেটা কোম্পানিতে যখন একটা লোককে নিতে হয়, তার কি বেশ কিছু মানে ফান্ডস, এক্সট্রা ফান্ডস লাগে। যেমন ফর এক্সাম্পল পিএফ, প্রভিডেন্ট ফান্ডের একটা টাকা দিতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই লোকটা যখন রিটায়ারমেন্ট হবে, রিটায়ারমেন্টের সময় তখন তাকে একটা গ্র্যাচুইটি দিতে হয়, ঠিক আছে। তো হ্যাঁ এইরকম আর তাকে মেডিকেল বেনিফিটস, ঠিক আছে। হ্যাঁ স্যার, সবই এই আছে স্যার এখানে। হুম, তো এইগুলো
তোদের কি ইয়েটা দিয়েছে, মানে মেডিকেল বেনিফিটস কিছু দিয়েছে, মানে আলাদা স্কিম টিম কিছু করেছে? হ্যাঁ 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 স্যার, মেডিকেল বেনিফিট আছে, পার ইয়ার 9,000 করে গভর্নমেন্ট থেকেই দেয়, যেতে আমি আচ্ছা আর আমার ফ্যামিলি, মানে আমার ওয়াইফ ছেলেপুলে আমার ফ্যামিলিটা হয়ে যাবে। যদি এক্সট্রা বাবা মাকে অ্যাড করি তাহলে আরো 4,500 টাকা দিতে হয়। আর আচ্ছা এটা, এটা- এগুলো সম্পূর্ণ এটা স্যার দিলে- পুলিশের যে মেডিকেল ফেসিলিটি, সেম ফেসিলিটি স্যার। আচ্ছা, তো এইটা একটা ভালো জিনিস। ঠিক আছে, এটা একটা আছে, আমার জানা ছিল না। তো এখানে ওই আই থিঙ্ক তোদের ওই আহ, আর ইয়েগুলো আছে যেটা বললাম তোমার, যখন রিটায়ারমেন্ট হবে তখন কিছু হ্যাঁ বেনিফিট, হ্যাঁ স্যার, গ্র্যাচুইটি সব কিছু আছে স্যার। গ্র্যাচুইটি বলে দিয়েছে। গ্র্যাচুইটি তাহলে তো পিএফ তাহলে সব তো আছে। তাহলে তো খুব ভালো ব্যাপার, তাহলে কোনো অসুবিধা নেই। আর স্যার তাহলে এখানে আমাদের কোয়ার্টারও দিচ্ছে। আমার এখন স্যার নর্থ বেঙ্গলে পোস্টিং, শিলিগুড়িতে। তো এখানে আচ্ছা, মানে হাউসিং এর নতুন মানে 2 BHK কোয়ার্টার দিয়েছে বাহ স্যার। বাহ, খুব ভালো কথা। তাহলে ওখানে কি গরম কম আছে, ঘুরতে ঘুরতে যাওয়া যাবে? হ্যাঁ স্যার, আরামসে। আমার স্যার দুটো একটা রুম তো খালি পড়ে আছে স্যার। আচ্ছা, তাহলে তো ভালো কথা। তা জানা রইলো, তাহলে আমি ওখানে একটা দেখছি ঘুরতে ঘুরতে যাওয়া যায়, যাই হোক। নিশ্চয়ই স্যার। আর স্যার এই হ্যাঁ, জবে একটা জিনিস বলে রাখি স্যার, এই জবে কিন্তু স্যার অনেক রেসপেক্ট, যেটা স্যার আমি কোনো জায়গায় কোথাও পাই, অনেক জায়গায় কাজ করেছি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি স্যার আমাদের মানে আমরা তো এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো হ্যাঁ, আমাদেরকে এখান থেকে স্যার পুলিশের সব রকম ফেসিলিটিস দেওয়া হয়। যদি কোনো জায়গায় কোনো ফিল্ডে যেতে হয়, পুলিশের গাড়ি দেয়। তো যেখানে যাওয়ার হয় নর্থ বেঙ্গলে স্যার এই ফ্যাসিলিটিস গুলো খুব ভালো, আর খুবই রেসপেক্ট করে আমাদের ইঞ্জিনিয়ারদের এখানে। তো করবে অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ সূর্য। আচ্ছা, তারপরে দেখি, তারপরে আর কি আরেকজন হাত তুলেছিল। আচ্ছা হীরক, বলো তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে। দুজন দুজন আছে, অর্পণকেও জিজ্ঞেস করতে পারো, সূর্যকান্তকেও জিজ্ঞেস করতে পারো। অর্পণকে জিজ্ঞেস করো সবার আগে, আজকে সেশনটা অর্পণের জন্য। প্রথমে অর্পণ দাকে কনগ্রাচুলেশন, কারণ অর্পণ দা একটা চাকরি পেয়েছে, সেটাই বড় কথা। আর দ্বিতীয় কথা, সূর্যকান্ত দাকেও কনগ্রাচুলেশন। তো অর্পণ দাকে আমার একটা জিনিসই জিজ্ঞেস করার ইচ্ছে যে, দা তুমি তো আগে অনেকগুলো পরীক্ষা দিয়েছিলে, এবারে ধরো পরীক্ষা দিয়ে এলে, পরীক্ষা দিয়ে এসে যেমন আমাদের স্বভাব থাকে যে এসে দেখবো কত কি কোশ্চেন হয়েছে, কেমন কতদূর কি করলাম। এবারে উম তাও একটা ধরো আন্দাজ করে নিলাম যে এত এত হলো কি, এত দূর অব্দি মার্কস গেল। তো তারপর যখন রেজাল্ট বেরোয় যে হয় না, তখন মানে যখন মানে ভালোভাবে মানে পরীক্ষা দিয়ে এসেও দেখলে হলো না, মানে হয়নি বা নাম আসেনি, তখন মানে ওই জিনিসটা কিভাবে কাটাতে। কারণ আমার ক্ষেত্রে বিশেষ করে কি হয় যে, আমি এখনো যদিও সেরকম ভাবে পরীক্ষায় বসিনি, জাস্ট ডিসিএলটায় বসেছি। তো মানে ধরো পরীক্ষা ভালো না হলে তখন কি হয় যে, সেই দিন পড়ার ইচ্ছাটাই চলে যায়। তো সেই সমস্ত জিনিসগুলো কি করে ট্যাকেল করতে। আচ্ছা, থ্যাংক ইউ হীরক। আচ্ছা, একটা কথা বলি এই জায়গাটাতে, তুমি যে বললে মানে পরীক্ষা দিয়ে এসে তুমি নাম্বার গুলোকে মানে চেক করতে যে কত নাম্বার অ্যান্সার হলো না হলো, আসলে এই কাজটা আমি কোনোদিন করিনি। প্রথম করেছিলাম ডিসিএল এর এক্সামিনেশনটা দিয়ে আসার আগে, মানে দিয়েছে আর কি। প্রথম করেছি ডিসিএল এর এক্সামিনেশনটার পরে। আর যেটা সিলেকশন পেয়েছি এটাকে তো আমি কখনো ধরিনি যে পাবো, কেননা দুই ঘর ভর্তি ছেলেপুলে দিয়েছে, ঠিক আছে। সেখানে একজন আমি সিলেক্টেড হবো এটা কখনো ভাবতেই পারিনি, আমার সেই লেভেল আছে নিজেও জানতাম না সত্যি বলতে কি, ঠিক আছে। আর তুমি যেটা বলছো যে ভেঙে পড়তে, তাহলে একটা কথা বলি। একটা রেপুটেটেড তোমার পিএসইউ তে আমি সিলেকশন পেয়েছিলাম, স্যার জানি, আমি স্যারকে জানিয়েছিলাম সিলেকশনের পরে। সেখানে যেহেতু বিটেক অ্যালাউড নেই, আমার বিটেক কমপ্লিট হয়ে গেছিল তখন, ডিপ্লোমা দিয়ে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ওরা গ্রাজুয়েশন অ্যালাউ করে না, তো সেখানে সিলেকশন পাইনি। নামটা বলে আমার দে, খারাপ পিজিসিআই। পিজিসিআই পিজিসিআই, নাম করার নেই। ওর পিজিসিআই এর পিজিসিআই এর সিলেকশন ডিপ্লোমাতে। হয়েছিল। হ্যাঁ, পিজিসিআই ডিটিতেও সিলেকশন পেয়েছিল অনেকদিন আগে, জানুয়ারি পেয়ে তারপর। ঠিক আছে, তো ওটাতে আমার ধরে নাও ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে গেছিল, ধরে নাও না হয়ে গেছিল, কিন্তু তারপরে আমি ওটা কন্টিনিউ করতে পারিনি, মেডিকেল থেকে আর যাইনি আর। ওইটা খারাপ সময় গেছিল, খুবই খারাপ সময় গেছিল। এবং মানে আমার যারা কাছের বা স্যারই বলুন, এরা দেখে বলতো যে ওরকম রোগা হয়ে যাচ্ছিস। কারণ হচ্ছে এইটাই চিন্তা, ঠিক আছে। প্রচুর ডিপ্রেসড ছিলাম, এটা খুব সত্যি কথা। যারা আমাকে চেনে ভালো করে জানে, তারা একটাই কথা বলতো, কি করছিস, চেহারা খারাপ হয়ে যাচ্ছে তোর, খেয়াল রাখে। কিন্তু কাটিয়ে উঠতে হবে। নিজের বন্ধু বান্ধব গুলো সেরকম রাখো যারা মানে বোঝে, সেই রকম আর কি, ঠিক আছে। নিজের চারপাশটাকে একটু পজিটিভ লোকজন রাখতে হবে, যে নেগেটিভ কথাবার্তা বলে তার সঙ্গে একটু মেলামেশাটা কমিয়ে দাও। মানে আর তাদেরকে ধরোই না, সবার লাইফে এরকম লোকজন আছে
ইভেন কদিন আগেও আমি একটা দোকানে গেছি, আমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। সে আমাকে একটা কথা বললো, দেখ তুই এত রিস্ক নিয়ে সময় নষ্ট করে চাকরির জন্য পড়ছিস, তুই যদি চাকরি না পাস তোর কিন্তু এতগুলো বছর নষ্ট হয়ে যাবে, যদি না পাস তুই নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু ওই কথাটা একবারের জন্য ধরিনি। আমি দেখি কে নষ্ট করে, এই কনফিডেন্সটা আমার নিজের মধ্যে ছিল, আমি দেখি কে নষ্ট করে। আমি নেবেছি, কমপ্লিট করব, সে যা খুশি হয়ে যাক। এইভাবে লড়তে হবে একটু। হ্যাঁ, এটা ঠিক যে সারা জীবন করে যাব, ছাড়তেও জানতে হবে। আমার আমার বন্ধু জানে, ক্লোজ বন্ধু, যে এই 26 সালটাই আমার পড়াশোনার শেষ বছর ছিল। আমি স্যারকেও বলেছিলাম স্যার 26 অব্দি চেষ্টা করব, তারপর যদি না হয় আগে আমি চাকরি খুঁজবো, তারপর যা হবে দেখা যাবে। এরকম নিজের টার্গেট সেট করে রাখো। সেই ছোট ছোট টার্গেট গুলো যদি তুমি অ্যাচিভ করতে পারো, আমি তোমাকে বলছি ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই। তুমি ইমিডিয়েটলি হয়তো চোখের সামনে সাকসেস দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি এইটা ভাবো যে ওইগুলো তুমি অ্যাচিভ করেছো, আর বাকিরা কিছু করছে না। কটা ছেলে, তুমি হিসেব করে দেখবে কটা ছেলে পড়াশোনা করে গেছে। এই যে পিডিসিএল এর এক্সামিনেশনটা হলো বা এসিসিএল এর এক্সামিনেশন হবে, 2 তারিখে এসিসিএল এর এক্সাম আছে, তোমরা জানো। সেখানে দেখতে পাবে কটা ছেলে পড়াশোনা করে গেছে। আমি এইটা এই কারণেই বলছি, আমি একটা অর্গানাইজেশনের টেস্ট সিরিজ কিনেছিলাম, সেখানে টেস্ট দিতাম। ওই প্রথম 10 থেকে 15-20 র্যাঙ্কের মধ্যে প্রত্যেকটা টেস্টে প্রায় সেম নাম। অ্যাকচুয়াল কম্পিটিশনে কিন্তু এই কটা ছেলেপুলেই আছে। কাজেই তুমি কিছু করছো আর বেশিরভাগটা কিছু করছে না, সেই জিনিসটা একটা বড় কথা। হ্যাঁ, আমি এখন বসে বসে বলছি, তার মানে কি এই নয় যে আমার চিন্তা ছিল না। স্যার স্যার জানে, স্যারের ঘরে প্রচুর হিস্ট্রি আছে, অনেক ছেলের ফিলিং স্যারের ওই চেয়ারটায়, পাশের চেয়ারটায় আছে, আমি জানি সেগুলো। ঠিক আছে, খারাপ সময় আসবে, হ্যাঁ ডিপ্রেসড লাগে, যে ভেবেছিলাম। আমি তোমাকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি রিসেন্টলি, যেটা আমার সঙ্গে হয়েছিল। কদিন আগে পিয়ন এসে একটা চিঠি দিয়ে যায়। ঠিক আছে, চিঠিটাতে আমার নাম ছিল, মানে এটা কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারের কথা বলছি না, তার আগের ঘটনা। সেটাতে অ্যাকচুয়ালি ছিল অ্যাডমিট কার্ড। এবার আমি এই পরীক্ষাটা ভালো হয়ে গেছিল বলে এক্সপেক্ট করতাম যে হ্যাঁ একটা চান্স আছে হবার। তো সেটা দেখে আমি তো মানে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, লাফিয়ে উঠেছিলাম। তারপর দেখলাম যে প্র্যাঙ্ক হয়ে গেছে, ওটা আসলে একটা অ্যাডমিট কার্ড ছিল। ঠিক আছে, কিন্তু যাই হোক, তো যেটার জন্য লাফিয়েছিলাম ফাইনালি সেই চিঠিটাও আমার বাড়িতেই এসেছে, এটাই ভালো ব্যাপার। খারাপ সময় এটা খুব সত্যি কথা যে ডিপ্রেসড হয়ে যাই আমরা, আমি নিজেও হয়েছি। ইভেন সপ্তাহখানেক আগেও হয়তো তাই ছিলাম, আমার বন্ধুরাও তাই বলতো। ওই একবার পেয়ে যাওয়ার অপেক্ষা, তারপর মনে হবে এই তো ব্যাপার, এরকম কত আর বড় ব্যাপার, এরকম মনে হবে তারপরে। এই লেখকের প্রশ্নটার আমার একটা উত্তর আছে। আমি কি করতাম শোনো, যেদিনকে তোমার ফেলিওর হবে সেদিনকে, সেই দিনটাকে ঘুমিয়ে কাটিয়ে দেবে। ঠিক আছে, মানে ওটার নিয়ে আর যেদিনকে রেজাল্ট বেরোবে, ধরো তুমি একটা পরীক্ষা দিয়েছিলে, খুব আশা করে পরীক্ষা দিয়েছিলে 2019-এর, আমি যেইটা পরীক্ষা দিয়েছিলাম পিএসসি যেই, আমার খুব ভালো রিটেন হয়েছিল। আমার ইন্টারভিউটাতে মানে সত্যি কথা বলতে যে গালাগাল বেরিয়ে যাচ্ছে, তো খুব একটা ভালো হয়নি। সেটা হয়নি, কেন হয়নি না হয়নি সেটা বাতাও, তো ভালো হয়নি। এইবার আমি ভাবছি যে আমার তো ইন্টারভিউতে ভালো আছে, আমার তো হয়ে যাবে। এবার এই 2019-এ আমার চাকরির একটা খুব দরকার ছিল, মানে অলরেডি ম্যারেড, তারপর 2-3 বছর হয়ে গেছে, একটা ভালো চাকরি ছেড়ে দিয়েছিলাম, তারপর প্রিপারেশন নিচ্ছিলাম। ঠিক আছে, তো অবস্থা খুব খারাপ ছিল। তো ওই যখন পিএসসি যেই তো হলো না, তখন আমার মনে হলো যে মানে মমতা ব্যানার্জির মতো নিকৃষ্ট মানের মহিলা নেই। ঠিক আছে, তার কারণ কি ছিল জানো, আমি এই ভিডিওটাতে এটা বলছি, এটা কতটা বলা ঠিক হবে জানি না। মানে ওই গভর্নমেন্টকে, মমতা ব্যানার্জি মানে গভর্নমেন্টকে আমি একটা গালাগাল দিচ্ছি। তুমি ওই যদি লিস্টটা বার করো, ওই লিস্টটাতে তুমি দেখবে 114 জনকে সিলেকশন করেছিল। 114 জনের মধ্যে 14 জন ছিল জেনারেল, আর 25 জন এসসি, 25 জন এসটি, 25 জন ওবিসি, আর 25 জন ওবিসি এ। ঠিক আছে, ওবিসি এ 25 জন, ওবিসি বি 25 জন, এরকম ভাবে 100 জন হচ্ছে ইয়ে তোমার 100 জন রিজার্ভ আর কি। 100 জন হচ্ছে রিজার্ভ, আর 14 জন হচ্ছে তোমার কি বলে ইলেকট্রিক্যাল। তুমি বিশ্বাস করতে পারবে না, ওই ওবিসি এর সিলেকশন রেশিও ছিল 3:1, দ্য নাম্বার অফ পিপল গিভিং এক্সামিনেশন মানে ইন্টারভিউ, এবং বেস্ট অন দ্যাট দ্য নাম্বার অফ সিলেকশন, মানে 3 জন ইন্টারভিউ দিয়েছে ওবিসি এতে, আর সিলেকশন পেয়েছে 1 জন। ঠিক আছে, আর
জেনারেল সিলেকশন রেশিও ভাবো, তোমায় বলি 2000টা ছেলেকে টোটাল ইন্টারভিউর জন্য রেখেছিল, জেনারেল সিলেকশন রেশিও ছিল 75.6:1। মানে 75টা জেনারেল ছেলের রেসপেক্টে একটা জেনারেল ছেলেকে ওরা সিলেকশন করেছিল, ঠিক আছে। এবার ওই ঘটনাটার পর থেকে তুমি বিশ্বাস করতে পারবে না, ওই আগের যে গভর্নমেন্ট ছিল তার এগেনস্টে আমি কতটা চলে গেছিলাম, ঠিক আছে। এই যে মুসলিম তোষণে কতটা সত্য ছিল, যারা যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ডাব্লিউবিপিএসসি এক্সামিনেশন দিয়েছিল ওই বারের এক্সামিনেশনটা, আর যারা ধরো খুব কম মার্কসের জন্য ওই এক্সামিনেশনটা ছেড়ে বেরিয়ে গেছিল, ঠিক আছে, রিজার্ভেশনের এগেনস্টে যারা, ঠিক আছে, তুমি চিন্তা করতে পারবে না ওইখানকার জেনারেল ছেলেদের কি অবস্থা হয়েছিল। আমাদের একটা সংগঠন তৈরি হয়েছিল, যে সংগঠনটা ডাব্লিউবিপিএসসি অফিসে গিয়ে রীতিমতো ঝামেলা করেছিল। মানে গভর্নমেন্টের কন্ডিশন তোমার ফিউচারকে যে কতটা টর্মেন্ট করতে পারে, কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে তুমি জানো না। সোসাইটির মধ্যে কতটা খারাপ সিচুয়েশন তৈরি করতে পারে তুমি জানো না, তোমার কোনো আইডিয়া নেই। আমি 2019 সালের কথা বলছি, ঠিক আছে। তার মানে ভাবো একটা পরীক্ষা যেখানে তোমার মানে 99% চান্স আছে সিলেকশন হওয়ার, সেখান থেকে ফাইনাল মেরিট লিস্ট যখন ওই রকম ভাবে তৈরি হচ্ছে, তখন মানে রীতিমতো ছেলেপুলেদের মধ্যে মারামারি করার মতো একটা জায়গায় চলে এসেছে, ঠিক আছে। তো এইরকম পরিস্থিতি আমরা কাটিয়ে এসেছি, ঠিক আছে। এইরকম একটা মানে বিভীষিকাময় পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসেছি, এইরকম একটা কঠিন পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসেছি। আমি কি করতাম, আমি পরিষ্কার কথা বলছি, যখন কোনো জিনিসে ফেলিওর হতো আমি ঘুমিয়ে পড়তাম, 1 নম্বর। আর একটা জিনিস আমি বিশ্বাস করতাম, ফেল বাট ফেল ফার্স্ট। ফেল বাট ফেল ফার্স্ট মানে হচ্ছে যে তোমাকে রিকভারিটা তাড়াতাড়ি করতে হবে। তোমার স্টেট, তোমার ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল স্টেট যে কোনো 2-3টে দিনের মধ্যে খারাপ হয়ে যেতে পারে, কিন্তু তোমাকে সেখান থেকে নিজেকে রিকভার করার ক্ষমতাটাও কিন্তু রাখতে হবে। ফিজিক্যাল, মেন্টাল, সাইকোলজিক্যাল এই 3টে জিনিসেরই চেঞ্জ তোমার এক্সটার্নাল প্যারামিটারের জন্য হবে। মানে ওই মমতা ব্যানার্জির ওই ডিসিশন গুলোর জন্য কিন্তু পিএসসি যেই এক্সামিনেশনের রেজাল্টটা ওইরকম হয়েছিল, ঠিক আছে। তো ওইখান থেকে কিন্তু একটা বিশাল বড় সেক্টর স্টুডেন্ট যারা জেনারেল ক্যান্ডিডেট, আমার প্রচুর বন্ধু তারা বর্তমানে ইউটিউবে পড়াচ্ছে, কয়েকজন পড়াচ্ছে আমি দেখলাম, ঠিক আছে। ওরা কিন্তু চাকরি পায়নি। আই ওয়াজ ফরচুনেট না, আমি কিন্তু ফরচুনেট ছিলাম যে আমাদের আহ, মানে টিসিএল এর যে পরীক্ষাটা হয়েছিল, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি ভাই, টিসিএল যে পরীক্ষাটা হয়েছিল সেটা সব ভালো হয়েছিল। এবং সেইটা হওয়ার একটা সিঙ্গেল রিজন হচ্ছে ওই যে যিনি ইয়ে ছিলেন, যে মানে ওনার ফটোটা আমার এখানে লাগানো উচিত ছিল, জাস্টিস গাঙ্গুলি জি। জাস্টিস গাঙ্গুলি ঠিক ওই সময়ে 2020-21 সালের আগে এমন একটা জাজমেন্ট বার করেছিলেন, তখন ওই শিক্ষামন্ত্রীর যে চুরির ব্যাপারটা, সেই ব্যাপারটা সামনে চলে এসেছিল, এবং যার ফলে 2021 অনওয়ার্ডস এক্সামিনেশন গুলো তার যে ফেয়ার সেটা হওয়া শুরু হয়। খুব সাধারণ ছেলেপুলে 2020-21 অনওয়ার্ডস ওই পরীক্ষাগুলো তুলনামূলক ভাবে মানে ফেয়ার এক্সামিনেশন হওয়ার দিকে চলে যায় আর কি, ঠিক আছে। বিফোর 2021, ঠিক আছে, দ্য স্টেট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। আর আজকের দিনে কিন্তু স্টেট অনেক ভালো আছে তোমাদের, আমি তোমাদের বলছি। তো এই জায়গাগুলো আমরা ফেস করেছি, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে আমরা বেরিয়েছি। এবং আমি তো সত্যি কথা বলছি, আমি তো কোনোদিন ভাবতেও পারি না, ঠিক আমার মনে হয় না আমি সরকারি চাকরি পেয়েছি বলে। কারণ আমরা যেরকম ভাবে করেছি, আমি চাকরি ছাড়ার 5 বছর সময় লেগে ব্যাক করি, ঠিক আছে? আমি তো ভেবেই নিয়েছিলাম আমার হবে না, আমি নিজের একটা অ্যাপ বানিয়ে তোমাদেরকে পড়ানো চালু করেছিলাম, ঠিক আছে। কোনোভাবে সম্ভব ছিল না। তোমরা শুধু নিজের প্রতি দুটো জিনিস রাখবে, নিজের প্রতি বিশ্বাস রাখবে যে আমি পারবো। আর যখনই কোনো রকম ফেলিওর আসবে, রিকভারি টাইম যেন কম হয়। আমি 1 দিন কাঁদবো, 2 দিন কাঁদবো, তারপর আর নয়, তারপর কিন্তু আমি আবার আমার কাজে লেগে পড়বো, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে রিকভারি টাইম মাস্ট বি স্মল, ঠিক আছে। স্টুডেন্টদের ফেলিওর কেন হয় বলতো? স্টুডেন্টদের ফেলিওর একটা কারণে হয়, রিকভারি টাইম তাদের অনেক বেশি হয়ে যায়, তারা নিজেকে রিকভার করতে পারে না ওই স্টেটটা থেকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদের কোনো, দেখো এটা একটা হ্যান্ড হোল্ডিং এর ব্যাপার আছে। আমি যত না বেশি ইলেকট্রিক্যাল পড়াই, তার থেকে বেশি হ্যান্ড হোল্ড করি বেশি।
মানে ধরো তোমার মতো যেমন ধরো অর্পণ আসতো, এরকম আরো অনেক ছেলেপুলে যারা চাকরি পেয়েছে তারা আসতো, আমার সাথে গল্প করতো, তাদের প্রবলেম গুলো শেয়ার করতো, ঠিক আছে, যাতে করে তারা বুঝতে পারে যে আমি তো তোমাদের মতোই পথটা আগে থেকে হেঁটেছি, ওই জন্য জানি যে কোথায় কি প্রবলেম আসতে পারে। ওই জন্য কারোর সাথে কারোর সঙ্গে কন্টিনিউয়াস প্রিপারেশন নেওয়ার দরকার আছে। যদিও আমি এটা প্রমোট করি না, আমি চাই যে তোমার সেলফ স্টাডি করো, বাট কন্টিনিউয়াস প্রিপারেশন হলে কি হবে, তুমি একজনকে ফলো করতে পারবে, ঠিক আছে। এতে কি হয়, নিজের মনের আমরা আমরা সবাই কিন্তু একটা গ্রুপে থাকতে ভালোবাসি, দেখবে। এবং ওই গ্রুপের লোকজন যদি ভালো হয়, ওই গ্রুপের লোকজন কি করে, গোটা গ্রুপটাকে তুলে ধরে। গ্রুপে যদি 4-5 জন লোক ভালো হয়, তখন কিন্তু সবাই মিলে সবাইকে তুলতে সাহায্য করে। এতে কি হয়, ওভারঅল গ্রুপের আপলিফমেন্ট, ঠিক আছে। তো পলিটিক্যাল বা সোশ্যাল সিচুয়েশন গুলো যখন আমাদেরকে ডিস্টার্ব করে ফেলে, তখন আমাদের নিজেদেরকে কি করতে হবে, নিজেদেরকে অর্গানাইজ করতে হবে। ওই এক্সটার্নাল সিচুয়েশনের জন্য নিজেদেরকে বেশি ডাইভার্ট করে দিলে চলবে না। ম্যাক্সিমাম ছেলেগুলো কি করে, ওই 1 বছর 2 বছর পড়াশোনা করার পর সেই পড়াশোনাটা ছেড়ে দেয়। এই পড়াশোনাটা ছেড়ে দিলে যদি তুমি ডিট্যাচ হয়ে পড়ো, আর তুমি যদি ওই ওই রিকভারি টাইমটা বেশি নিয়ে নাও, তাহলে কিন্তু আর পারবে না, ঠিক আছে। মানে 26-27 বছর এজ পর্যন্ত, বিফোর ম্যারেজ, তুমি যতটা পারফরমেন্স দেখাতে পারবে, যতটা আউটপুট জেনারেট করতে পারবে, আফটার ম্যারেজ ইট বিকামস রিয়েলি ডিফিকাল্ট, ঠিক আছে। আমি তোমাকে বলছি, কারণ আমি তো প্রিপারেশনে শুরু করেছিলাম আফটার ম্যারেজ। আফটার ম্যারেজ ইট বিকামস মানে ডবল ট্রিপল টাইমস ডিফিকাল্ট। ওদের মধ্যে অনেকে, অনেক সিনিয়র দাদারা আছে যারা সিলেকশন পেয়েছে, তারাও কিন্তু ওই ম্যারিড অবস্থাতেই পড়াশোনা করছে। এক্সট্রা লাইবিলিটি বলতে পারো, এই দুটো মনে রাখ। আচ্ছা, দীপ্তাংশু বলো, দীপ্তাংশুর কোনো কোশ্চেন থাকলে বলবে। কংগ্রাচুলেশন অর্পণ দা, তোমাকে একবারই দেখেছিলাম ওই কেএমসি দেওয়ার সময় শিয়ালদায়। আমার একটাই প্রশ্ন তোমার কাছে, তুমি চাকরি করতে করতে পড়াশোনার টাইমটা বার করতে কি করে? এই সেম সমস্যায় আমিও পড়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি আমাকে দেখেছিলে, মানে আমাদের কি কথা হয়েছিল আমার মনে নেই ঠিক। না না, কথা হয়নি, জাস্ট পরীক্ষাটা দিয়ে বেরোচ্ছি যখন ব্রিজে হাঁটছিল তখনই দেখেছিলাম, কারণ আমি আর দেরি করি, আমি বেরিয়ে গেছিলাম, ট্রেন তাড়াতাড়ি আচ্ছা ছিল আচ্ছা, ওই জন্য। হ্যাঁ। আচ্ছা, তুমি যেটা বলছো হচ্ছে মানে চাকরি করতে করতে কি করে পড়বে, তার জন্য জানা দরকার যে মানে তুমি চাকরি ছাড়া কতক্ষণ সময় পাও, ঠিক আছে। এই মোটামুটি 3 ঘন্টা চাকরি ছাড়ার পর। 3 ঘন্টা রোজ। এবার দেখো, এখন যেমন পরীক্ষা রয়েছে, পরীক্ষা নেই তো বলা যায় না, অনেকগুলো পরীক্ষাই আছে সামনে, আরআরবি জেইও বেরিয়ে যাবে, এসএসসি জেইও বেরোবে, ঠিক আছে, টিসিএলও বেরোচ্ছে। তুমি প্রিপারেশন যদি কোনো এক্সামকে ফিক্সড করে নাও, তাহলে আমি বলবো সিলেবাসটাকে ছোট ছোট করে ভাগ করে রাখো, ঠিক আছে। তোমার 1 ঘন্টা তোমার গ্যাপ মানে তোমার জন্য রাখতে হবে, ঠিক আছে। মানে মনে হতে পারে যে সময়টা তো নষ্ট হচ্ছে, কিন্তু সময়টা অ্যাকচুয়ালি নষ্ট হচ্ছে না, নিজের জন্য একটু সময় রাখবে। খুব বেশি পড়াশোনা মানে বেশি প্রেসার নিয়ে নিলে না, জিনিসটা সাস্টেনেবল হয় না, জানো তো। তোমাকে রোজ করতে হবে, অল্প অল্প করে করতে হবে। যখন তুমি নিজেকে মানে বেশি গ্রাইন্ড করা আরম্ভ করে ফেলবে, তখন কিন্তু মানে আমি দেখেছি, যেটা আমার ক্ষেত্রে হতো, নিজেকে বেশি প্রেসার দিলে একটা সময় পরে মানে, তারপরে একদিন খুব জোর করে নিলাম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাদা, শোনা যাচ্ছে। একদিন খুব বেশি পড়ে নিলে তারপর দেখবে তুমি আগামী 2 দিন হয়তো তোমার পড়া হলো না, এইরকম জিনিসটা হয়ে যায়। কিন্তু ওইটা করলে হবে না, রোজ পড়তে হবে অল্প অল্প করে। আর ওই 1 ঘন্টা সময় তুমি একটু ফোন দেখো বা অন্য কিছু করো, ঠিক আছে। আর টেস্ট সিরিজ দাও যতটা সম্ভব। আর তোমার মানে ডেলি প্যাসেঞ্জারই করো তো, জার্নি করো তো রোজ? হ্যাঁ, জার্নি করি। মানে যদি পসিবল হয় এইটা চেষ্টা করবে তোমার, মানে সিলেবাসের খুব ছোট ছোট যে জায়গাগুলো, যেমন ধরো যদি তুমি রেল দিচ্ছ, সেখানে কিছুটা যদি রিজনিং, এইগুলো যেগুলো তুমি মুখে মুখে করতে পারবে, সেই রকম কিছু টেস্ট অ্যাটেন্ড করে নেবে যেতে যেতে, এগুলো তোমাকে হেল্প করবে, ঠিক আছে। টাইম ওকে। ম্যানেজ করতে হবে ওরকম, মানে দিনে কোনো ব্যাপার নেই যে পড়তে হবে। আমার এটা ছিল মানে আমি যতক্ষণ জেগে আছি হয় কিছু করছি, নাহলে পড়ছি, আমার এরকমই হয়ে গেছিল। মানে এমনি যখন সময় পাবে পড়ে নেবে, ওরকম কোনো ব্যাপার নয় যে তোমাকে করতেই মানে সারাক্ষণ পড়তে হবে, খুব বেশি পড়তে হবে, যখন সময় পাবে পড়বে, কিন্তু সেটা যেন রেগুলার হয়। আর ব্যাপারটা টাইম বাউন্ড একদমই নয়।
হ্যাঁ, ব্যাপারটা টাইম আমি বাউন্ড বলি, একদম নয়, কিন্তু একদমই ব্যাপারটা না ওই ব্যাপারটা টাইম বাউন্ড, ব্যাপারটা হচ্ছে টপিক বাউন্ড। ধরো তুমি কোনো একটা পার্টিকুলার টপিক করবে, ধরো টিসি মেশিন করবে, তো সেই টিসি মেশিনটা ধরো 1 ঘন্টাতেও হয়ে যেতে পারে। তুমি যদি সেট করে রাখো আগে থেকে, ওই যে সপ্তাহে বললাম আগে থেকে একটা সেট করে রাখে প্যাটার্ন, যে আমি সামনের সপ্তাহে মেশিন করবো, পাওয়ার সিস্টেম করবো, অমুক টুসুক সমস্ত কিছু করবো, এই সপ্তাহে এই জিনিসটা করবো। তাহলে তোমার একটা সপ্তাহে যদি 7খানা টপিক থাকে, তুমি চেষ্টা করবে একদিনে একটা টপিক পড়ার, ইরেসপেক্টিভ অফ দ্য টাইম। কারণ টাইমটা অ্যাকচুয়ালি তোমাকে বাধ্য করবে না, মানে তোমার টপিক গুলো তোমার শেষ করতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো তোমার শেষ করতে হবে, সেটা মাথায় রাখছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে সেইগুলো তোমার মাথায় রাখছে, এর থেকে আর অন্য কিছু জানার তোমার দরকার নেই। মানে মোর দেন দ্য নাম্বার অফ আওয়ার্স, দ্য ইম্পর্টেন্ট থিং ইজ তুমি সামনের সপ্তাহে কি প্ল্যান করেছো, এবং সেই প্ল্যানিং এর মধ্যে কোন টপিকটা তুমি আজকে পড়বে সেটা এই এক্সেল ফাইলের মধ্যে তুমি লিখে রাখো। ঠিক আছে, সেটা পাওয়ার সিস্টেম হোক, মেশিন হোক, অন্যান্য বিভিন্ন টপিক গুলো হোক, যেটাই হোক না কেন সেইটা তুমি লিখে রাখবে এবং সেই অনুযায়ী এগোবে। বুঝতে পারলে কি ফোন কে যেন বললে? হ্যাঁ, আমি স্যার দীপ্তাংশু বললাম, হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপরে হচ্ছে বিজয় হাত তুলেছিলেন। হ্যাঁ বিজয় স্যার। বলো, তারপর নয় বলবে। হ্যাঁ স্যার, তো প্রথমেই কংগ্রাচুলেশন দুজনকেই। তো আমি অনেকটাই জুনিয়র সবাই থেকে, আমি অনেকটাই জুনিয়র, এবছর ডিপ্লোমা জাস্ট কমপ্লিট করেছি। তো একটাই আমার দুটো প্রশ্ন আছে। প্রথম হচ্ছে যে যারা নতুন এই কম্পিটিটিভ লাইনে আসছে তারা কিভাবে শুরু করবে, এটা আমার ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন যে একটা এক্সামকে ফোকাস করে চলা উচিত না সব ধরনের এক্সাম দেওয়া উচিত? আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমে লাস্ট কথাটার উত্তর দিই, একটা এক্সামকে ফোকাস করে চলা উচিত কিনা। আমি রেকমেন্ড করবো তুমি এসএসসি যেই সিলেবাসটা ফলো করো, কিন্তু এক্সাম সব দাও। ঠিক আছে, এমন নয় যে এসএসসি যেই দেবো বলে আরআরবি যেই দেবো না, বা অন্য যে এক্সাম গুলো বেরোচ্ছে সেরকম নয়। ঠিক আছে, সমস্ত এক্সামই দেবে, যেগুলো টেকনিক্যাল রয়েছে সেইটা। আর তুমি সবে পাস করেছো মানে ধরা যায় যে হাতে সময় আছে, তো তুমি সিলেবাসটা শেষ করবে, কিন্তু ওই যে মানে থিওরি পড়বো তারপরে পড়বো এইরকম নয়। এবার সেটাও সাবজেক্টের উপর ডিপেন্ড করছে। ধরো তুমি মেশিন পড়বে ভাবলে আজকে, ঠিক আছে, তুমি মেশিন পড়বে এরকম ভাববে না, ভাববে যে আজকে হয়তো শুধু ডিসি মোটরটা পড়বো, এরকম ভাবে ছোট ছোট টপিক পড়বে। ডিসি মোটরের কোশ্চেন দেখবে, সব পারবে না এরকমটা হবে না, ডিপ্লোমায় কিছু পড়লে কিছু না কিছু পারবে। যেগুলো পারবে না সেগুলো একটা মার্ক করবে, সেগুলো পারলে না সেইগুলো পড়বে। সেদিনকার মতন 20টা কোশ্চেন ধরো পড়লে, তারপরে আর যাবে না। মানে এরকম তোমার মনে হতে পারে পড়তে পড়তে যে ঠিক আছে 20টা হলো, আরো কটা করি আরো কটা করি, এরকম করতে করতে কিন্তু অন্য সাবজেক্টের টাইমটা চলে যাবে। ওইখানে 20টা হলো, তুমি ওই সাবজেক্টটাকে সেদিনের মতন ওইখানে ছাড়বে, কেননা তোমার টার্গেট ওই দিনে ছিল যে মেশিনের 20টা কোশ্চেন করবো, আমি 20টা কোশ্চেন করে ফেলেছি, পরের চ্যাপ্টারে আসবে। এবার ধরো পরের চ্যাপ্টারটা ইলেকট্রনিক্স, তুমি ইলেকট্রনিক্সে দেখবে আমি যেটা হয়েছিল, একটু প্রবলেম ফেস করছো হয়তো, মানে কোশ্চেন আগে দেখে তুমি হয়তো অ্যান্সার করতে পারছো না। ইলেকট্রনিক্স এমন একটা সাবজেক্ট, তোমাকে থিওরি জানতে হবে। ঠিক আছে, কিছু না কিছু জানতেই হবে। সেমিকন্ডাক্টর ফিজিক্স ভালো করে না পড়লে তারপরে ডায়োড বুঝতে পারবে না, ডায়োড না বুঝলে ট্রানজিস্টার বুঝতে পারবে না, ট্রানজিস্টার না বুঝলে অ্যাম্পলিফায়ার বুঝতে পারবে না। এরকম ভাবে পর পর জিনিসটা না একটু মানে বাউন্ড ওয়েতে আছে আর কি। হুম। ইলেকট্রনিক্স বা এইরকম যে সাবজেক্ট গুলো রয়েছে, ইলেকট্রনিক্স এর মধ্যে আমি বলবো তিনটেই, আগে থিওরিটা কমপ্লিট করে নেবে, তারপরে এবার যেদিন যে থিওরিটা পড়লে তার এমসিকিউ গুলো করার চেষ্টা করো, এরকম ভাবে। এটা করলে কি হবে, তোমার মানে যেটা পড়েছো সেটা তুমি অ্যাপ্লাই করতে পারছো কিনা একটু ভালো করে বোঝা যাবে আর কি। এই সমস্ত ব্যাপারগুলো দেখবে। আর এক্সাম সব দাও, ওরকম নয় যে একটা দিচ্ছি মানে আমি ওইটাই দেবো আর বাকি কিছু দেবো না। কোথায় ইউ নেভার নো যে তোমার জন্য কোন কোশ্চেনটা তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে ওকে, মানে আগে আমি পিওয়াই কিউ থেকে আহ, ধরো ডিসি মোটর পড়ছি, মানে আগে পিওয়াই কিউ আচ্ছা। কোশ্চেন দেখে সেকেন্ড থেকে থিওরিতে ঢুকবো। হ্যাঁ, যে একদম একদম, আগে তুমি মানে আমার সেটা মনে হয়, স্যার হয়তো আরো বেটার ওয়েতে বলতে পারবেন। তুমি কোশ্চেনটা দেখো যে যেটা আসছে তোমার ডিসি মোটরের, যে জায়গা থেকে তোমার ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে কোশ্চেন দেয় না, তুমি কেন মুখস্থ করবে ওয়ার্কিং প্রিন্সিপাল, তাই না? হ্যাঁ, হুম, জানতে তোমাকে হবে যে কি করে জিনিসটা চলছে, সেটা ঠিক আছে, তুমি জানলে সেইটুকু মতন করে পড়ো, কিন্তু কোশ্চেন দেখবে আসবে তোমার ডিসি মোটরের কোনো নিউমারিক্যাল থেকে হয়তো কোশ্চেন আসছে, তোমাকে সেই নিউমারিক্যালটা কি করে করতে হয় সেইটা জানবে।
আচ্ছা আর আচ্ছা। এমন নয় যে খাতায় সেই ডিটেলে থরলি লিখে লিখে নিউমারিক্যাল করতে, ওরকম নয়, তোমাকে ফাস্টার ওয়েতে করতে হবে, যতটুকু পেন ঠেকানো দরকার ততটুকু ঠেকাবে, এইরকম প্র্যাকটিসটা রাখতে হবে। ওকে, মানে আর পিওয়াইকিউ তোমার টা দেখবো এসএসসি যেই এইসব লেভেলের পিওয়াইকিউ। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমাকে ভীষণ হেল্প করেছিল, এটা স্যারের টিপ, যে তোমার একটা খাতা হবে যেটাকে তুমি যে কোনো পরীক্ষার আগে পড়ে যাবে। এটা ভীষণ হেল্পফুল। মানে আমি লাইফের প্রথম যে পরীক্ষাটা পড়াশোনা করে দিয়েছিলাম সেটা হচ্ছে সেল। সেল কি এক্সামটার মানে কি পোস্ট ছিল ঠিক ভুলে গেছি, জামশেদপুরে আমার সিট পড়েছিল। ওই পরীক্ষাটাতে মানে আমি প্রথমবার আমার ওই রিভিশনের খাতার উপরে পরীক্ষা দিতে যাই। হ্যাঁ, আমি হয়তো চান্স পাইনি বা খুব ভালো করে আসতে পারিনি, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমার চেনা ছিল। সেদিন আমি বুঝলাম আমি অ্যান্সার করতে পারছি না ল্যাক অফ রিভিশনের জন্য। রিভিশনটা ওই টাইম টাইম করতে হবে, ঠিক আছে? তুমি একটা ঠিক খাতা আছে। করবে, সেখানে তুমি যে কোশ্চেন গুলো পারছো না শুধু সেইটুকু সেইটুকু থাকবে, ওটা অন্য কেউ পড়ে কিচ্ছু উদ্ধার করতে পারবে না, ওটা শুধু তুমিই পারবে, তোমারই খাতা ওটা। ওটা অন্য ওকে। কারো পড়েও লাভ হবে না, সেই রকম জিনিস আছে। আমার এরকম দুখানা খাতা হয়ে গেছে, আমি অনেকদিন থেকে করছি তো, যে কারণে আমি দেখাতেও পারি যদি কেউ দেখতে চায় মানে। দেখা না, দেখা দেখা দেখা। আচ্ছা স্যার, দেখাচ্ছি একটা minute। ওর বলার বক্তব্যটা ভালো করে বুঝবে, ঠিক আছে? মানে প্রত্যেকে দেখবে, প্রত্যেকটা টিচার দেখবে একটা নোট দেয়, ঠিক আছে? আমি দেখবে নোটের চরম রকম বিরোধী। আমি প্রথম থেকেই বলি যে নোট বলে কিছু হয় না। নোট মানে কি? নোট মানে হচ্ছে আমি যেটা জানি না সেটা আমি একটা কাগজে লিখে রেখেছি। এবার বিজয় যেটা জানি না সেটা তো আমি খাতায় লিখতে পারবো না আমার নোট খাতায়, ঠিক আছে? ধরো ডিসি মেশিনের টোটাল 10টা টপিক আছে। এবার 10টা টপিকের মধ্যে কোনটা তোমার উইক সেটা তো আমি জানি না। মানে যেটা তোমার উইক তুমি সেই অনুযায়ী কোশ্চেনটা সেখানে তুমি তোমার নোট খাতাটা লিখে রাখো, মেশিনের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা লিখো, ঠিক আছে? এবং এইভাবে দেখবে তোমার কাছে একটা ওই দেখো হয়তো দেখাচ্ছে অর্পণের, দেখবে খাতার মধ্যে ওই রকম ভাবে সাবজেক্ট ওয়াইজ যেটা ওর নোট মানে ওর পয়েন্ট অফ ভিউ থেকে মিস্টেক্স সেইগুলো ও খাতায় লিখে রেখেছে। তো দিস ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স, ওইটাই মেন তোমার দরকার। আমি কি থিওরি পড়ালাম, আমি কি কোশ্চেন করালাম, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট এট অল প্রেজেন্ট। তুমি কোনটা পারলে না সেইটা তোমার নিজের খাতায় ছোট্ট করে লিখে রাখবে। তুই স্ক্রিন শেয়ার করে দে, অসুবিধা নেই। আচ্ছা, আমি ক্যামেরাটা অন করা আছে ল্যাপটপের, দেখতে পাচ্ছেন কিনা? তুই স্ক্রিনটা শেয়ার দিলি করতে, আচ্ছা ক্যামেরাটা দেখা যাচ্ছে, অসুবিধা নেই। পিন করে দিন আমার স্যার, তাহলে বড় হয়ে যাবে। হ্যাঁ, লিঙ্ক পিন করে দে, করে দিন, বড়। পিন করে দিচ্ছি। হ্যাঁ, তো এই এরকম একটা খাতা ছিল আমার, এটা আমার প্রথম খাতা, মানে ওইরকম একটা খাতা যেখানে সবকিছু লেখা আছে, তোমরা দেখতে পারো এখানে দেখা যাচ্ছে সাবজেক্টের নামগুলো লেখা আছে 1 2 3 4 করে। এখানে কি কি সাবজেক্ট আছে বলি, পাওয়ার সিস্টেম, বেসিক ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল মেশিন, মেজারমেন্ট, এরকম 4খানা সাবজেক্ট এইটাই আছে। আর উপরে পেজ মার্ক করা আছে যে কোন জায়গা থেকে কি কি অ্যান্সার করেছিলাম আর কি। মানে যে কোনো জায়গায় খুললে দেখতে পাবে যে যে কোশ্চেন গুলো পারিনি শুধু কোশ্চেন গুলো লেখা আছে, কোনো অ্যান্সার লেখা নেই, কিন্তু অ্যান্সার লেখা আছে পরে, পিছন দিকে। মানে পরে যখন আমি কোশ্চেনটা দেখবো অ্যান্সারটা যেন আমার চোখে পড়ে যায়, আমার সেরকম ভাবে নোটটা বানানো আছে। আমার কি মনে আছে পরে যখন রিভিশন করছি সেটা আর কি ভালোভাবে বোঝা যায়। এটা প্রথম খাতা। আর একটা আমাদের স্টেটের এক্সাম গুলোর জন্য বানিয়েছিলাম, এখানে দেখো ডিসিএল, টিসিএল অনেক কিছু দেখতে পাবে। এটা কেএমসি, এসএই, ডিসিএল, এসএই সব লেখা আছে আর কি। এখানেও ওরকম ভাবেই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পেজ মার্কিং করা রয়েছে এতগুলো, ঠিক আছে? সেখানেও ওই একই সিস্টেমে করা আছে। এটাতে যেমন সার্কিট থিওরির জায়গা হলো, এইভাবে আর কি সার্কিট এঁকে তারপরে অ্যান্সার এগুলো করা আছে, যেগুলো আমি পারতাম না শুধু সেইগুলোই করা আছে, ওর বাইরে কিচ্ছু করা নেই। এমন কিছু টপিক আছে যেটা তোমার মনে থাকে না কিন্তু আমার মনে থাকে, তোমার যেটা মনে থাকে না সেটা তোমার খাতায় থাকবে, যেটা আমার মনে থাকে না সেটা আমার খাতায় থাকবে, এইরকম ব্যাপার। ঠিক আছে ঠিক আছে। আমার যেমন আমি বলি, আমার অটো ট্রান্সফরমারের ওই W/W2 রেসিপি আছে, আমি খুব ভুলে যেতাম, সেটা আমি বারবার করতে করতে হয়ে গেছে, ঠিক আছে? এরকম এখনো যে কন্ট্রোল সিস্টেমের শুরুর দিকে ওই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তোমার ফোর্স কারেন্ট অ্যানালজি, ফোর্স ভোল্টেজ অ্যানালজি আছে, এই অ্যানালজি গুলো কোনটা কি শুরুতে মনে থাকতো না, তারপর তো প্রসেসটা জানলাম, তাও ভুলে যেতাম। সেইগুলো করা আছে, এইটুকুই। এরকম ভাবে আমার ওই দুখানা খাতা ভর্তি হয়েছে, যে কোনো পরীক্ষার আগে আমি শুধু ওই দুটোই পড়ে যাই।
এইটা তোমার গায়ে যদি রেডি হয়ে যায় তাহলে আর তোমার কিছু দেখাশোনা করার দরকার নেই। এটা রেডি হয়ে গেলে আর কিছু দরকার নেই। এবং যত তোমার এই খাতাটা বাড়বে তত তোমার কনফিডেন্সটাই বাড়বে যে আমি এটা করতে পারবো বা আমার দ্বারা এটা সম্ভব। আর কি পড়ে আছে, আর কেউ আছে? হ্যাঁ, নইম। নইম বলো, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে তার আগে বলো, বলে আমরা শেষ করবো তাহলে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার, প্রথমেই বলছি দুই দাদাকে কম্পেনসেশন। বলছি স্যার, আমার যেমন প্রবলেম হয় যে রিভিশনটা কতটা করা দরকার, মানে বিভিন্ন টপিক গুলো ভুলিয়ে যায় আর কি মাঝে মাঝে না পড়লে কদিন অন্তর। থ্যাংক ইউ নবীন। দেখো, রিভিশন তো কতটা দরকার কতটা ঠিক নয়, রিভিশনটাই দরকার। ঠিক আছে, পড়বে ঠিক আছে, রিভিশন কিন্তু খুবই করতে হবে। এমন না যে আমি নিজেও শুরুর দিকে সবাই স্ট্রাগল করে রিভিশন নিয়ে, কেন শুরুতে তো সবে পড়াশোনা শুরু করছো, কি রিভাইজ করবে এইরকম একটা ব্যাপার থাকে। কিন্তু সেটা করলে ঠিক হবে না, যতটুকু হয়েছে সেটাকেই সপ্তাহে একবার করে রিভিশন করবে শুরুর দিকে। ঠিক আছে, মানে একটা দিন রাখবে যেদিন শুধু রিভিশনই করবে, অন্য নতুন কিছু পড়বে না। এইরকম এরকম ভাবে করবে, রিভিশনটা দরকার, রিভিশন কিন্তু করতেই হবে। যত বেশি রিভিশন করবে, আর রিভিশনের সব থেকে ভালো উপায় টেস্ট সিরিজ দেওয়া, মানে আমি যেটা করতাম। রিভিশনের সব থেকে ভালো উপায় টেস্ট সিরিজ দেওয়া। আর টেস্ট সিরিজে কোশ্চেন গুলো করতে করতে এমন কিছু কোশ্চেন পাবে যেটা হয়তো তুমি পড়োইনি। ঠিক আছে, ওই সাবজেক্টটা পড়া হয়ে গেছে কিন্তু ওই টপিকটা হয়তো কোনোভাবে চোখের সামনে আসেনি বা কিছু, সেটাও তোমার জানা হয়ে যাবে, বা এরকম কোশ্চেন যে হতেও পারে। রিভিশনের বেস্ট উপায়, মানে আমি যেটা দেখেছি আমার ক্ষেত্রে হেল্প করেছে টেস্ট সিরিজ। সপ্তাহে একদিন টেস্ট সিরিজ দেবে, আর চেষ্টা করবে ফুল টেস্ট দেওয়ার। যদি শুধু ইলেকট্রিক্যালের সাবজেক্ট গুলো পড়েছি বলে নন টেকনিক্যালের টেস্টটা দেবো না, বা বেসিক ইলেকট্রিক্যাল পড়েছি মেশিনের টেস্ট দেবো না, এরকম করা দরকার নেই। তোমার টেস্ট সিরিজ কেউ দেখতে যাচ্ছে না, কত নাম্বার পাচ্ছ না পাচ্ছ, ওই নাম্বারটাকে ধরবে না। মানে টেস্ট সিরিজটা দিয়ে একটু দরকার আছে, তাই তো? টেস্ট সিরিজ দিতেই হবে। তুমি যদি টেস্ট সিরিজ দিতে নাও পারো, আমি তোমায় বলছি, তোমার কাছে যদি আরআরবিজেই বা এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো থাকে, তুমি সেইটাকেই অ্যাজ এ টেস্ট সিরিজ হিসেবে দেবে। হ্যাঁ, টেস্ট সিরিজ মানে ওইটাই, পিওয়াই কিউ হ্যাঁ, ভিত্তিক টেস্ট সিরিজ দিতে হবে। সেটা যদি কোনো ওরকম বই ভাবে। থেকে দিচ্ছ বা কোনো পিওয়াই কিউ থেকে দিচ্ছ বা কোনো টেস্ট সিরিজ পারচেস করে দিচ্ছ, যে কোনো ভাবে টেস্ট সিরিজটা তুমি অ্যারেঞ্জ করে মানে করতে হবে আর কি। মানে এটা নট নেসেসারি এরকম যে আমাকে একটা টেস্ট সিরিজ কিনতেই হবে তার জন্য। না 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 না, সেটা একেবারেই না। তুমি একটা যে কোনো বইয়ের, তুমি একটা ধরো তোমার কাছে কোশ্চেন অ্যান্সার বুকলেট আছে, তুমি সেইখান থেকে কোশ্চেন গুলো সলিউশন করতে শুরু করবে। হুম হুম। যেগুলো পারলে না সেইগুলোকে খাতায় লিখে রাখলে, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। ঠিক আছে, আলাদা করে কোনো টেস্ট সিরিজ দেওয়ার দরকার নেই। আমি সিলেকশন পেয়েছি, আমার জীবনে কোনো টেস্ট সিরিজ আমি দিই। এবার সবাই বিভিন্ন ভাবে চলে, সবার নিজস্ব স্বাধীনতা আছে, সবাই নিজের মতো করে চলে, কিন্তু আলটিমেট অবজেক্টিভ হচ্ছে আমার মিস্টেকটা খুঁজে বার করা এবং একটা জায়গায় লিখে রাখা। এবং সেই যে লিখে রাখলাম, সেটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা হলে ভালো হয়, বা একটা খাতায় সবকটা করলে ভালো হয়। ঠিক আছে, যেটা লিখে রাখলাম সেইটাকে বারবার পড়বো, ওইটাই হচ্ছে রিভিশন। তোমার সর্বপ্রথম প্রশ্ন আসা উচিত যে রিভিশন হলে রিভিশনটা করবো কি, কোন জিনিসটাকে রিভিশন করবো। স্যার যেটা নোট লিখিয়েছে সেটা রিভিশন করবো, স্যার যেটা কোশ্চেন লিখিয়েছে সেটা রিভিশন করবো, না কোনটা করবো। স্যার ধরো একটা কোশ্চেন লিখিয়েছে, সেই কোশ্চেনটা তুমি অ্যান্সার করতে পারোনি, তোমার ফর্মুলাটা ভুলে যাচ্ছ, তুমি সেইটাকে কেবলমাত্র তোমার রিভিশনের মধ্যে রাখো। বাদ বাকিগুলো করার দরকারই নয়, নেই, কারণ তুমি সেগুলো জানো। ধরো আমি একটা কোশ্চেন সেট করলাম 50টা কোশ্চেনে, সেখান থেকে তোমার হয়তো মেরে কেটে বেরোলো 10টা কোশ্চেন তুমি জানো না, তাহলে ওই 10টা কোশ্চেনই তোমার নোট খাতায় বা রিভিশনের খাতায় যাবে। বাদ বাকিগুলো করারই দরকার নেই, কারণ বাদ বাকিগুলো তো তোমার মনে থাকছে। আমাদের প্রবলেমটা কি হয়, আমরা দেখবে যখনই কোনো সাবজেক্ট পড়তে শুরু করি, ধরো মেশিন করেছি, তাহলে মেশিনের শুরুর দিকের যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো খুব ভালো করে পড়া হয়েছে, শেষের দিকের গুলো পড়াই হয়নি। তার কারণ হচ্ছে আমরা কখনো ইম্পর্টেন্ট এবং আর্জেন্টের মধ্যে ফারাক বুঝতে পারি না, যে কোনটা বেশি দরকার, কোনটার গুরুত্ব আছে। ঠিক আছে, 80% অফ দ্য টপিক এর কোশ্চেন, মানে 80% অফ দ্য মার্কস কামস ফ্রম অনলি 20% অফ দ্য টপিকস। বুঝতে পারলে, মাত্র 20% টপিক থেকে 80% নম্বর আসে, আর বাকি 80% থেকে 20% টপিক আসে। এবার তুমি কোনটার জন্য দৌড়বে ভাবো, তুমি কোনটার পিছনে দৌড়বে। তুমি যদি এরকম ওই 80% সিলেবাস কভার করতে যাও যেখান থেকে 20% কোশ্চেন আসবে, তাহলে তো তুমি ডুবে যাবে। ওই জন্য রিভিশন কোন বিষয়টাকে করতে হবে সেটাও জানতে হবে।
রিভিশন আমি করবো কোনটা? যেটা আমি পারি না সেটা রিভিশন করবো, বাদ বাকি তো স্যারের পুরো নোটটা মুখস্থ করে আমার লাভ নেই। স্যারের পুরো নোটের মধ্যে যতটা লেখা আছে আমি তো অনেকটা জানি, অতটা আমার করে লাভ নেই। ধরো কোনো একটা মানে অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে বলতো, এই মোশনটা ব্রেক করার খুব দরকার আছে। ধরো যে সমস্ত টিচাররা ধরো বর্তমানে পড়াচ্ছে বা যারা ধরো পড়িয়ে আসছে, তাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে তারা একটা নোট দিয়ে দেয়। সে মাধ্যমিক লেভেলে হোক, উচ্চ মাধ্যমিক লেভেলে হোক, যে লেভেলেই হোক না কেন। এবার ওই নোটটা দিয়ে দেওয়ার জন্য সামনে যে স্টুডেন্ট আছে সে ভাবছে যে ওই নোটটা থেকেই কোশ্চেনটা আসবে এবং ওর নোটটার মধ্যেই সব কিছু থাকে এবং ওইটুকু করলেই আমার হয়ে যাবে। এই যে ফলস মানে ফলস যে ইনফরমেশনটা, এই যে ফলস যে ওয়ে অফ লার্নিংটা, রোড লার্নিং যেটাকে বলে, এই রোড লার্নিংটাই আমাদের সেই সমস্ত ছেলেরা যখন সরকারি চাকরি প্রিপারেশনে চলে আসছে আর কোনোভাবে এগোতে পারছে না, কারণ তারা কোনোভাবে চ্যালেঞ্জিং কিছু করেই নি। ঠিক আছে, দেখবে আমিও তোমাদের সঙ্গে অঙ্ক করতে বসলে অঙ্ক আমার আটকে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমি কখনো সলিউশন দেখে বসিই না, আমি ওইখানেই সলিউশন করার চেষ্টা করি। তোমরা যদি ওই মুহূর্তে বসে সলিউশনটা করার চেষ্টা করো তখন কি হবে, তুমি তখন ওটাকে লিঙ্ক করার চেষ্টা করবে যে এই আচ্ছা এই কোশ্চেনটার জন্য আমার কোন ফর্মুলাটা লাগাতে হবে, এই কোশ্চেনটার জন্য অমুক ফর্মুলাটা লাগাতে হবে। তাহলে তোমাকে সেটা ভাবতে হচ্ছে, তোমার ব্রেনে জোর পড়ছে, তুমি একটা লিঙ্ক তৈরি করছো, একটা ম্যাপ তৈরি করছো। ঠিক আছে, তো এই জিনিসটাকেই লোকে ব্রেক করতে ব্যস্ত। কিরকম ভাবে, প্রত্যেকটা বইয়ের কোশ্চেন পেপারের তলায় তার ডিটেল সলিউশন দেওয়া আছে, তোমার চিন্তা ভাবনা করার ক্ষমতা সেখানেই শেষ। একটা প্রবলেমকে 500 ভাবে ভাবা যায়, তোমার ভাবনা চিন্তা করার ক্ষমতাটা ওই সলিউশন দিয়েই ওখানেই শেষ হয়ে গেল, যে ডিটেল সলিউশনটা দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা বইতে যেখানে যেখানে ডিটেল সলিউশন দেওয়া আছে, দে আর অ্যাকচুয়ালি কিলিং ইউর ক্রিয়েটিভিটি। একটা প্রশ্নকে সলিউশন করার যে ক্রিয়েটিভিটি, সেটা তোমাকে ধ্বংস করে দিচ্ছে। আর দ্বিতীয় যে সব ধ্বংস করতে, সেটা হচ্ছে বর্তমানে এআই এসে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। কোনো কোশ্চেনকে তুমি জাস্ট এআই কে করো, সে একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে, তুমিও সেই অ্যান্সারটায় খুশি হয়ে যাচ্ছ। তুমি সেই কোশ্চেনটা ঠিক দিচ্ছে, মানে অ্যান্সারটাকে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা ক্রস কোশ্চেন করার জায়গাতেই থাকছে না। যাই হোক, তো স্যার এটা একটা এখানে খুব একটা বড় কথা ব্যাপার। বলি, হ্যাঁ, মানে এখন আমরা অনেকে চ্যাট জিপিটি ভীষণ রকম ইউজ করি, ওটা একটা ডেঞ্জারাস জিনিস, মানে ভুল ভাল উত্তর দেয়। আমি চ্যাট জিপিটির চ্যাট দেখাতে পারি, মানে এরকম একটা কোশ্চেন আমি কপি পেস্ট করেছি, সে একটা উত্তর দিচ্ছে, আমি এরকম অনেকবার বলেছি এটা হতেই পারে না, এটা হতেই পারে না। এরকম পর বলে যাওয়ার পরে লাস্টে সেই বলছে হ্যাঁ ইউ আর কারেক্ট, তারপর বলে আবার সেই কারেকশন নিজেই করে দিচ্ছে। কাজেই ওর সলিউশন গুলোকে বিশ্বাস করা মানে ঠিক নয়। এবং দেখো, অ্যাজ এন হিউম্যান আমাদেরকে কিন্তু ওকে ওর কাছ থেকে পুরোপুরি ইনফরমেশন নিলে চলবে না। মানে আমাদেরকে একটা ক্রস কোশ্চেন করার জায়গায় থাকতে হবে। ক্রস কোশ্চেন মানে হচ্ছে ও যে অ্যান্সারটা দিচ্ছে সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সেটা কিন্তু যাচাই করার জায়গা আমাদের থাকছে। আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, একটা কোশ্চেনের অ্যান্সার গুগল জেমিনাইতে একরকম দিচ্ছে, চ্যাট জিপিটিতে একরকম দিচ্ছে, আর একটা কোন একটা ইয়েতে সার্চে একরকম দিচ্ছে। আমরাও কিন্তু ইউজ করি, আমরা যারা টিচার আছি আমরাও কিন্তু কোশ্চেন পেপার বানানোর জন্য চ্যাট জিপিটির হেল্প নিই। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে বলছি বোগাস কোশ্চেন্স আর গেটিং প্রিপেয়ার। বোগাস কোশ্চেন্স, বোগাস মানে বোগাস, মানে কোনো মিনিং নেই এরকম কোশ্চেন তৈরি হয়। ঠিক আছে, তো ওগুলো মিনিংলেস। তোমাদের মেন ফান্ডামেন্টাল থাকবে হচ্ছে পিওয়াইকিউ পেপার, আর ধরো নতুন নতুন কোশ্চেন যেগুলো জেনুইন কোনো বইতে থাকবে। যদিও সেই বই মানে এখন সেরকম কোনো বই নেই যে বই থেকে তুমি ওই পিওয়াইকিউর মতো কোশ্চেন পাবে, ওরকম বই এখন একদমই নেই। তো ওই রকম একটা বইয়ের দরকার আছে, আমরা এগোচ্ছি সেই দিকে। নতুন কোশ্চেন সিরিজের থ্রু দিয়ে দেখা যাক কত তাড়াতাড়ি সেটা করা যায়। তো ওই বিষয়টার কিন্তু তোমার দরকার আছে, জানার দরকার আছে। এবার তোমাকে এরকমও বলতে হবে যে আমি একটা কোশ্চেন করেছি, সেই কোশ্চেনটার অ্যান্সার কি ধরো ভুল দিচ্ছি। ঠিক আছে, আমি ধরো ভুল করেছি, আমাকে চ্যালেঞ্জ করতে হবে স্যারকে, যে স্যার আপনি এই অ্যান্সারটা ভুল করেছেন, এই অ্যান্সারটা যে আপনি ভুল করেছেন তার কারণ হচ্ছে এইগুলো। তোমরা বিশ্বাস করতে পারবে না, যদি কোনোদিন উমাশঙ্করকে নিয়ে আসা যায় তোমাদেরকে দেখাবো। উমাশঙ্কর এবং সেই সময় যারা যারা ছিল, আর কয়েকজন ছেলে ছিল, নামটা মনে করতে পারছি না, আরেকজন ছিলেন, ওদের একটা গ্রুপ ছিল, 5টা ছেলে একটা গ্রুপ ছিল। ওই 5টা ছেলে আমাকে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা কোশ্চেন, এবং সেই কোশ্চেনের মানে 2022-এ পিএসসি জেইতে প্রচুর কোশ্চেনের অ্যান্সার কি ভুল ছিল, এবং পিএসসি বলেছিল যে আমাকে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। ওরা প্রত্যেকটা কোশ্চেনের সাপোর্টিং ডকুমেন্ট বার করতো,
আমাকে দিয়ে ভেরিফাই করাতো, করিয়ে সেইটা পুরো পিডিএফ বানিয়ে প্রিন্ট আউট করে সেটাকে ওরা পিএসসি অফিসে জমা দিয়েছিল। 2022-এর পিএসসি রেজাল্ট বেরোতে অনেক দেরি হয়। তার কারণ হচ্ছে ইলেকট্রিক্যালের ছেলেরা, ওই ওদের তো গ্রুপ ছিল, ওরা এত কমপ্লেন করেছিল যে প্রত্যেকটা কোশ্চেনে মার্কস টু অল হয়ে গেছিল, এবং কোশ্চেন পেপারের অ্যান্সার কি যেটা দিয়েছিল সেটা চেঞ্জ করতে বাধ্য হয়েছিল। তার মানেটা কি, যে একটা কোশ্চেন ওরা ছাড়েনি, কারণ ম্যাক্সিমাম ছেলে তখন চাকরি পাচ্ছে না, এজের একদম লাস্টের সীমায় গিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যদি একটা নম্বরও বেরিয়ে যায় তাহলে ওদের সিলেকশন হবে না। তার মানে ধরো টিসিএল এর একটা পরীক্ষা হয়েছে, সেখানে একটা কোশ্চেন ভুল আছে, ওরা অ্যান্সার কি ভুল দিয়েছে, তোমাকে কিন্তু চ্যালেঞ্জ করতে জানতে হবে, ঠিক আছে। আমি হয়তো সেখানে বলছি যে না অ্যান্সার কি ঠিকই দিয়েছে আমার মনে হচ্ছে, কিন্তু তোমাকে তখন সেই যুক্তিটা দেখাতে হবে যে স্যার এখানে অ্যান্সার কিটা ভুল আছে, আপনি এই জায়গাটা ফলো করুন, এই জায়গাটা দেখুন, আমার মনে হচ্ছে অ্যান্সার কিটা ভুল আছে, ঠিক আছে। এই জায়গাতে তোমাদের প্রিপারেশনকে নিয়ে যেতে হবে, যেখানে তুমি একটা কোশ্চেনকে পড়ে তার অ্যাকচুয়াল মিনিংটা বুঝে তার সঠিক উত্তরটাকে দিতে পারো। আর এরকম হতে পারে যে চারটে অপশনের মধ্যে একটা উত্তর নয়, চারটে অপশনের মধ্যে একটা উত্তর নয়। আগের দিন যেরকম আরআরবি এর একটা কোশ্চেন পেপার নিশ্চয়ই তোমরা দেখেছো, ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্সারটা হবে আরএমএস ভ্যালু দিয়ে, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে অ্যান্সারটা করে দিয়েছে, চারটে অপশন ম্যাক্সিমাম ভ্যালু রেসপেক্টে দিয়েছে, আরএমএস ভ্যালুকে ভাবেই নি। চারটে অপশনের মধ্যে একটাও ঠিক অপশন নয়, তাহলে যদি চারটে অপশনের মধ্যে একটা ঠিক অপশন না হয় সেটাকেও তো আমাকে চ্যালেঞ্জ করতে হবে, এবং তার জন্য তো আমাকে মানে রিপ্লাই করতে হবে, আর তোমার হয়তো কেউ করে দেবে না, ঠিক আছে। এই আমরা যারা একসাথে পড়াশোনা করি তারা একটা গ্রুপ ফর্ম করব, সেই গ্রুপের মধ্যে ছেলেরা ডিসকাশন করে সেটাকে চ্যালেঞ্জ করবে কোশ্চেনটা। কোনোদিন মহাসংঘকে নিয়ে আসলে ওরা দেখবে করে, ওদের 5টা ছেলে 5-6টা ছেলে একটা গ্রুপ ছিল, আমাকেও সেই গ্রুপে অ্যাড করেছিল, ওরা প্রত্যেকটা কোশ্চেন ভেরিফাই করতো, আমাকে দিয়ে ভেরিফাই করাতো, তারপর ওরা সেটাকে পুরোটা একসাথে কোলাজ করে তারপর কমপ্লিট করেছিল, ঠিক আছে। যাই হোক, আশা করি আর কারো কোনো কোশ্চেন আছে, এখানেই শেষ করলাম, ঠিক আছে। আশা করি আর কারোর কোনো কোশ্চেন নেই। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ অর্পণ জয়েন করার জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এইটা আমাদের আজকের একটা ছোট্ট সেশন আমরা রাখলাম, অর্পণকে নিয়ে অনেক কিছু কথাবার্তা আমরা ডিসকাশন করলাম, এখানে অনেক কিছু আমি বলেও ফেললাম, ঠিক আছে। তোমরা কিছু মনে করো না, ঠিক আছে, যেটা আমাদের সঙ্গে হয়েছে সেটাই আমরা শেয়ার করেছি, আর রিয়েলিটি যেটা প্রিভিয়াস গভর্নমেন্টের ছিল সেটা আমরা শেয়ার করলাম, ঠিক আছে। এবং ভবিষ্যতে আমরা আশা রাখি যে এরকম সিচুয়েশন আর আসবে না, এবং এখান থেকে স্টুডেন্টরা অনেক কিছু শিখতে পারে। আর লাস্ট কথাটা অর্পণ বলবে, আমি কিছু বলবো না। আমি একটা জিনিস তোমাদের বলবো, সেটা হচ্ছে যে 2-3 বছর যখন প্রিপারেশন হয়ে যাবে, যদি মনে হয় যে আমার পক্ষে এই প্রিপারেশনটা সম্ভব নয়, তাহলে এটা ছেড়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। ম্যাক্সিমাম আমি কত বছর এই প্রিপারেশনের পেছনে দিতে পারি স্যার? 2 বছর থেকে 3 বছর। তারপর যদি মনে হয় যে এই ফিল্ড আমার জন্য নয়, ফিল্ড ছেড়ে দেবে এবং নিজের জন্য অন্য কোনো রাস্তা খুঁজবে, অন্য কোনো রাস্তায় নিজেকে এগিয়ে নিয়ে যাবে। এরকম হতেই পারে যে কোনো একটা ফিল্ডে আমার একটা ফিল্ড আমার জন্য নয়, সেটা আমি করতে পারবো না। জাস্ট অ্যাকসেপ্ট দ্যাট ফেলিওর এন্ড মুভ ফরওয়ার্ড। অ্যাকসেপ্টিং দ্য ফেলিওর ইজ নট অফ এনি ইস্যু, ঠিক আছে। আমরা যে কোনো জায়গায় যে কোনো একটা কাজ করতে গিয়ে ফেল হতেই পারি, এটা কোনো বড় ব্যাপার নয়। যদি ফেল হয়ে যায়, ধরো মনে হচ্ছে আমি এটা করতে পারছি না, এটা আমার কাছে খুব প্রেশার লাগছে, ছেড়ে দাও, ছেড়ে দিয়ে যেটা ভালো লাগে সেটা করো, ঠিক আছে। আর মানে জেনারেলি যে কনভেনশনাল যে কোচিং যে সিস্টেমটা, কোচিং যে মাফিয়া যেটাকে বলে, কোচিং মাফিয়া বলাটাই ঠিক, কারণ তারা এই বিষয়টাকে মানে তাদের ইনকামের জায়গা হিসেবে এমন ভাবে এটাকে এস্টাবলিশ করে ফেলেছে যে তারা এক একটা স্টুডেন্টকে 5 বছর 6 বছর ধরে একটা জায়গায় আটকে রাখছে, একটা ফেক স্বপ্ন দেখিয়ে। এটা ফেক স্বপ্ন নয়, ঠিক আছে, এটা হচ্ছে রিয়েলিটি। আমরা সবাই একটা রিয়েল জগতে থাকি, প্রত্যেক জগতে প্রত্যেকটা মানুষ একটা রিয়েল নিডস আছে, একটা রিয়েল ক্যাপাবিলিটি আছে। তাহলে যদি ক্যাপাবিলিটি আমার ম্যাচ না করে, তাহলে আমি আমার ক্যাপাবিলিটি অন্য কোনো জায়গায় দেখাবো, এই ফিল্ডে দেখাবো না, ঠিক আছে। কিন্তু মনের মধ্যে যদি একটা মনে থাকে, মনে হয় যে না আমি এটা পারবো, একটা ডিটারমিনেশন আছে, ঠিক আছে, জোর করে থাকে, ঠিক আছে, কোনোভাবে জোর করে না, মনে হচ্ছে যে না আমার পক্ষে এটা সম্ভব, আমি এটা পারবো, দেখি না এটা শেষ কি হয়। তো এইরকম যদি অ্যাটিটিউড থাকে, তাহলে তুমি অবশ্যই সরকারি চাকরির প্রিপারেশন নাও। আর 2 থেকে 3 বছর ম্যাক্সিমাম চেষ্টা করো, যদি না হয় সেলফ স্টাডি করো, আর যদি মনে হয় যে না ছেড়ে দেবো, ছেড়ে দাও।
এবং মুভ ফরওয়ার্ড, প্রাইভেট ফিল্ডে চলে যাও, সেখানে গিয়ে কাজ করো। আলটিমেটলি উই অল আর আর্নিং মানি। কোনো না কোনো ফিল্ডে কাজ করলে টাকা অবশ্যই রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। আর শেষমেশ অর্পণ তো যদি কিছু বলার থাকে বলে শেষ করে দে, আমি ভিডিওটা এখানেই শেষ করি। যদি স্টুডেন্টদের জন্য কিছু সকলকে থ্যাংক ইউ, সকলকে থ্যাংক ইউ। আর সবাই একটু নিজের উপর বিশ্বাস রাখো, হবে, সবারই হবে, ঠিক আছে। একটু সময় লাগে, একটু ওই টিকে থাকতে হয় কিছুটা, এই আর কি। গুড লাক অল। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, এখানে ভিডিওটা শেষ করলাম।